সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং হবেন, সবাইকে আমার শ্রম আমার লড়াই ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, করোনাকালীন এই সময়ে আমরা ধারাবাহিকভাবে শ্রমিকদের লড়াই সংগ্রাম এবং শ্রমিকদের যে তাদের যে অধিকার সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের এই লাইভ অনুষ্ঠান পরিচালনা করছি। তেমনি ধারাবাহিক লাইভ অনুষ্ঠানের পাশাপাশি আমরা কিছু বিশেষ পর্ব আমরা চালিয়ে থাকি। সেটাই প্রেক্ষিতে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আমাদের বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 যেটা সংশোধনীর কাজ চলছে, শ্রম বিধিমালা সংশোধনী 2020, সেটার প্রেক্ষিতে আমাদের আজকের এই শ্রম বিধিমালা সংশোধনী বিষয় নিয়ে আজকের আমাদের এই বিশেষ পর্বটি আমরা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী এই আলোচনায় যুক্ত থাকব। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে দেখছেন, আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের পাশে থাকবেন, আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে আপনারা জানিয়ে দিতে পারেন। নির্ধারিত অতিথির কাছে আমরা প্রশ্নটি উত্থাপনের মধ্য দিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আপনারা প্রশ্ন জানাতে পারেন, মেসেজ ইনবক্সেও আপনাদের প্রশ্ন করতে পারেন। সেটার মধ্য দিয়ে আমরা নির্ধারিত অতিথির কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে যুক্ত আছেন। আমরা আজকে আমাদের এই আজকের আলোচনার যে বিষয় সেটা হলো যে শ্রম বিধিমালা সংশোধনী 2020 শ্রমিক স্বার্থ নিশ্চিত করবে কি, এই বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা চলবে। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তিনজন সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের যারা দুইটার মধ্যে দুইজন আছেন শ্রমিক আন্দোলনের একেবারে অগ্রভাগে, তারা নেতৃত্ব দিয়ে আসছেন, জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং সেক্টরাল পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ সময় ধরে তাদের শ্রমিক রাজনীতিতে তাদের সেই অবদান। আমাদের সাথে যুক্ত আছেন চৌধুরী আশিকুল আলম ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক। একই সাথে উনি এখন যে শ্রম বিধিমালা সংশোধনের কাজ চলছে এটার সংশোধনী কমিটির জাতীয় পর্যায়ে থেকে উনি এই কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি আমাদের সাথে যুক্ত রয়েছেন সালাউদ্দিন স্বপন ভাই, যিনি সভাপতি বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দায়িত্ব পালন করছেন এবং একই সাথে এই যে শ্রম বিধিমালার যে সংশোধনী চলছে এই বিধিমালা সংশোধনের কমিটিতে তিনি সেক্টরাল পর্যায়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন যে উনি পোশাক শিল্প সেক্টরের নেতৃত্ব দেন, দীর্ঘদিন যাবৎ সেটি নিয়ে কাজ করছেন। স্বপন ভাই থাকছে আমাদের সাথে। একই সাথে আমাদের শ্রম বিষয় নিয়ে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, শ্রম বিষয় নিয়ে একজন আইনজীবী হিসাবে লেবার কোর্টে প্র্যাকটিস করেন, সেখানে কাজ করেছেন শ্রমিকের বিষয়গুলো নিয়ে। একই সাথে তিনি শ্রম স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করেন। আছেন আমাদের সাথে অ্যাডভোকেট এ কে এম নাসিম ভাই, এবং যিনি সভাপতি লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করছেন। আপনাদের তিনজনকেই আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে আমরা যেটুকু বলবো যে শ্রম আইন তো আমাদের আছেই, শ্রম আইনেরই মানে বিধিমালা আসলে মূলত বলা হয় যে শ্রম আইনেরই বিস্তারিত যেটা বিধিমালায় আসলে বিবরণিত হয়, সেগুলো নিয়ে আপনাদের মানে আপনারা কাজ করছেন। আইনজীবী হিসেবে নাসিম ভাই যেমন কাজ করছেন, আপনারা ট্রেড ইউনিয়ন সংগঠক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ হিসেবে জাতীয় সেক্টরাল পর্যায় থেকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। আমরা আজকের এই জায়গায় মানে প্রথমেই আলোচনায় যেতে চাই, আমরা একটু সালাউদ্দিন স্বপন ভাইয়ের কাছে একটা আলোচনায় যেতে চাই। স্বপন ভাই, যদি আপনি বলেন যে আপনারা তো এই বিধিমালা সংশোধনীর যে কাজটি চলছে এটা দীর্ঘদিন যাবত আপনারা এই সংশোধনীর কাজের সাথে যুক্ত, আপনারা যদি বলেন যে এখানে আপনারা আসলে এই সংশোধনীতে কি ধরনের সংশোধনীর বিষয়গুলো আসলে নিয়ে আসলেন বা আলোচনায় আনলেন, সেটা যদি আপনি একটু তুলে ধরেন আর কি, আলোচনায় নিয়ে আসেন। ধন্যবাদ। আমার শ্রম আমার লড়াই এবং এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং আমন্ত্রণ। এবং পাশাপাশি আমাদের যে দুইজন বিজ্ঞ অতিথি আছেন, আমাদের আশিক ভাই, তিনি জাতীয়ভাবে নেতৃত্ব দেন এবং অনেক অভিজ্ঞ প্রবীণ একজন শ্রমিক নেতা, এবং পাশাপাশি আমাদের শ্রম আইনের ব্যাপারে যিনি বাংলাদেশের সবথেকে আমরা মনে করি যে যিনি সবকিছু একদম পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যিনি এইগুলি
নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং বুঝেন, আমরা এক কথায় বুঝি। তিনি আমাদের নাসিম ভাইও আছেন। তো আমি আসলে আমার আলোচনায় শুরুতে আমি আমরা কিভাবে কাজ করছি বা কি করছি আমি এটা একটু পরে যেতে চাই, কিন্তু প্রথম আমি শুরুটা করতে চাই একটু অন্যভাবে, যে আসলে শ্রম বিধিমালা বা শ্রম আইন এটা সারা বাংলাদেশের শ্রমিকদের জন্য, এটা শুধুমাত্র কোনো সেক্টরের জন্য না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে বাংলাদেশে শ্রম আইন 2006 এটা আমাদের যখন নাকি শুরু হয়, এরপর থেকে 2010, 2013 এবং 2018-তে আপনার 3বার এটা সংশোধন হয়েছে। এবং সেই সংশোধনগুলিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে পরিষ্কারভাবেই একটা সেক্টরকে মাথায় নিয়ে এবং সেই সেক্টরের শ্রমিকদেরকে কিভাবে আপনার সুবিধা বঞ্চিত করা যায় বা মালিকরা বেশি মুনাফা এখান থেকে করতে পারে, সেইটাকে মাথায় নিয়ে আসলে শ্রম আইন সংশোধনগুলি এই পর্যন্ত হয়েছে। এবং শ্রম বিধিমালা আপনার 2015 যেটা সংশোধন বা শুরু হয়েছে, এবং সেই শ্রম বিধিমালা যখন শুরু হয় সেখানেও আমরা দেখলাম যে বিভিন্ন উপবিধি বা বিধিতে সেখানে পোশাক শিল্পের ব্যাপারটা বিশেষ করে সেখানকার শ্রমিকদের বিষয়গুলি মাথায় নিয়েই সেখানে বিভিন্ন মানে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এটা হলো সবচেয়ে দুঃখজনক যে আসলে পোশাক শিল্পে মাত্র 45 লক্ষ শ্রমিক এখানে কাজ করেন, যেটা সেক্টর হিসাবে এককভাবে অনেক বিশাল। এবং এটা আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা জানি যে যতটুকু এটাই সবচেয়ে বড় একটা সেক্টর বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে যদি আমরা অন্য দিক থেকে দেখি তাহলে কোটি কোটি শ্রমিক কিন্তু বাংলাদেশে কর্মরত আছেন বিভিন্ন সেক্টরে। কিন্তু একটা গোষ্ঠীকে চিন্তা করে যদি কোনো কিছু ঠিক করা হয় তাহলে কিন্তু সেখানে সমস্ত শ্রমিকরাই এর এর যে নেগেটিভ দিক, সেই নেগেটিভ দিক থেকে কিন্তু সবাই এটার ক্ষতির সম্মুখীন হয়। তো এটা আমরা দেখে আসছি। এটা হয়তো এক্সাম্পল হিসাবে আমি পরবর্তীতে আলোচনায় আসব। এবং বর্তমানেও আমরা দেখি যে যেমন ধরেন এখন শ্রম বিধিমালা সংশোধন হচ্ছে, সেখানে আমরা শ্রমিক প্রতিনিধি আমরা ইসকপ এবং আইবিসি বা সেক্টর থেকে আমরা 2 জন আছি। এছাড়াও আমাদের শ্রমিক লীগের প্রেসিডেন্ট তিনি আছেন। কিন্তু আমরা দেখছি যে এমপ্লয়ার্স ফেডারেশন আসলে বাংলাদেশের সমস্ত আপনার ব্যবসায়ী বা সমস্ত যে সেক্টর আছে সমস্ত সেক্টরকে প্রতিনিধিত্ব করে। কিন্তু সেখানে এমপ্লয়ার্স ফেডারেশন থাকার পরে কিন্তু অন্যদের তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, শ্রম আইন শ্রম বিধিমালা যখন সংশোধন হয় তখন কিন্তু আমরা কোনো কেমিক্যাল সেক্টরের, কোনো মেটাল সেক্টরের, কোনো জুট সেক্টরের এই সমস্ত কোনো জায়গার কিন্তু কোনো মালিক অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধিদের কিন্তু আমরা এই কমিটিতে দেখতে পাই না। কিন্তু কি কারণে, যে এমপ্লয়ার্স ফেডারেশন অল ইন অল, তারাই সমস্ত মালিকদের স্বার্থ নিয়ে কথা বলবেন। কিন্তু সেখানে আমরা যেটা দেখি যে সেখানে বিজিএমই বিকেএমএর প্রতিনিধি এমপ্লয়ার্স ফেডারেশন থাকার পরেও সবসময় এই দুইটা আপনার রপ্তানিমুখী শিল্পের যে সংগঠন, সেই 2টা সংগঠনের প্রতিনিধিরা এখানে থাকেন। শুধু থাকেন না, তারাই সবচেয়ে শক্তিশালীভাবে এই আইন প্রণয়ন বিধি প্রণয়নের মধ্যে তারা ভূমিকা রাখেন। আর এই ভূমিকা রাখার কারণে আসলে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য দুঃখ দুর্দশা যেটা আমাদের এই সংশোধনের মধ্যে দিয়ে বারবার আসছে। এখন বিষয় হলো যে সেটা পোশাক শিল্পের শ্রমিকদের জন্য কেন কোটি কোটি শ্রমিক ভুক্তভোগী হবেন। যেমন আমরা যদি ধরি, আমি একটা এক্সাম্পল দিই, মজুরি, বা আমরা যদি বিধির মধ্যে এমন অনেক জিনিস আছে যেই জিনিসগুলি এখন, যে বিধিতে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি এখন যেমন আমাদের অন্য অন্য সেক্টরের শ্রমিকরাও সেখানে বঞ্চিত হবে। কিন্তু দেখা যায় বিধিতে ওই বিষয়টা শুধুমাত্র পোশাক শিল্পের জন্যই একটা সুবিধা বয়ে আনছে মালিকদের জন্য, কিন্তু সেটা তো অন্য মালিকদের, সব মালিকদেরকে এটা সাপোর্ট করে। তো আমরা যতদিন পর্যন্ত এই জায়গা থেকে বের হতে না পারবো ততদিন পর্যন্ত আসলে একটা স্বচ্ছ আইন, সবার অধিকার সংরক্ষণ করে এরকম আইন বা শ্রম বিধিমালা যাই কিছুই বলি না কেন, সেটা আসলে প্রণয়ন করা সম্ভব নয়। এবং এখানে যে প্রভাব বিস্তার করা হয় বিভিন্নভাবে মালিকদের পক্ষ থেকে, সেই প্রভাব বিস্তার করে অনেক সময় আমরা দেখি
যে সেখানে সরকারের ভূমিকাটা একপেশে হয়ে যায়। সরকার থাকবেন রেফারি, যেখানে মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব হবে, সরকার সেখানে রেফারির ভূমিকা নিয়ে সেখানে সমস্যার সমাধান করবেন এবং সমান দৃষ্টি রাখবেন দুই পক্ষের দিকে। কিন্তু আমরা যেটা দেখি যে সব সময় সরকারের দৃষ্টি বা সরকারের সমর্থনটা চলে যায় মালিকদের পক্ষে। সেটা আমরা জানি যে পলিটিক্যালি আসলে সরকারে কারা আছেন, এটা সবসময় কারা থাকেন সেটাও আমরা জানি। কিন্তু সেই ক্ষেত্রে তারপরেও আমরা বলবো এখানে মন্ত্রণালয় হইতে শুরু করে, কারণ মন্ত্রণালয়ে তো আর মালিক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় ধরেন আপনার শ্রম দপ্তর বলি, শ্রম অধিদপ্তর বলি, কলকারখানা পরিদর্শন দপ্তর বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভূমিকাটা হয় আপনার ট্রেড ইউনিয়ন, এন্টি ট্রেড ইউনিয়ন আসলে ভূমিকা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়া এই পর্যন্ত আসতেছে। তো এইটা আমি যেটা এক কথায় বলতে চাই, যে আমি যেটা বলতে চাই যে আসলে স্বচ্ছ আইন এবং স্বচ্ছ বিধিমালা সমস্ত শ্রমিক, শুধু গার্মেন্টস শ্রমিক নয়, সমস্ত শ্রমিক, বাংলাদেশের কোটি কোটি শ্রমিক সবার স্বার্থ সমানভাবে রক্ষা করবে এমন আইন এবং বিধি যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সকল শ্রমিকদের দায়বদ্ধতা তাদেরকে ধারণ করতে হবে। এটার কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। তো আমি চাই যে শুরুতে আমি এই কথার মধ্যেই থাকতে চাই। আমার পরবর্তী আলোচনার পর্যায়ে আমি আমার মূল আলোচ্য বিষয়ের মধ্যে আমি ঢুকবো। আমি আমার অন্য অতিথিদের কথা বলার সুযোগ দিতে চাই। আমি এখানে আপাতত শেষ করছি, আমি আবার আসবো। জি, অবশ্যই। শোভন ভাই, ধন্যবাদ আপনার কাছে। আবারও আমরা আসবো আলোচনায়। আমরা শুনবো তখন বিস্তারিত আসলে কোন বিষয়গুলো বিধিমালার এবার সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন বিষয়গুলোকে আসলে জরুরি আপনারা নিয়ে আসার চিন্তা করছেন বা আপনাদের প্রস্তাবনায় নিয়ে আসছেন। আমরা একটু এই মুহূর্তে দুঃখিত, আমাদের নির্ধারিত অতিথি আশিকুল আলম চৌধুরী ভাই, উনি সম্ভবত মানে সংযোগ বিচ্ছিন্ন আছেন, একটু টেকনিক্যাল কারণে উনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন আমরা ওনার কাছে আলোচনায় যাব। আমাদের মাঝে বিজ্ঞ শ্রম বিষয়ক যে আইনজীবী আমাদের মাঝে আমাদের সবার শ্রদ্ধেয় একম নাসিম ভাই আছেন। আমরা একটু তার কাছেই প্রাথমিক ভাবে আলোচনায় যেতে চাই যে প্রথম ভাগে শ্রম বিধিমালার এই যে সংশোধনী চলছে বা বিধিমালা সংক্রান্ত, যেটা আসলে শ্রম আইনে আমরা বারবারই বলি যে শ্রম আইনে যে বিষয়গুলো আছে সেগুলোর বিস্তারিত বিবরণীর একটা জায়গা, পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে বলার জায়গা বা উপস্থাপন করার জায়গা, যেখানে আইনের প্রয়োগের ক্ষেত্রে যেগুলোকে সহজ করে ফেলবে এরকম একটা জায়গা। আপনি যদি একটু প্রথম পর্যায়ে একটু আলোচনায় একটু বলেন যে আসলে শ্রম বিধিমালার এই সংশোধনীর বিষয়ে আপনার প্রাথমিকভাবে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ কনকদা, ধন্যবাদ স্বপন ভাই। আসলে এই পুরো জিনিসটা হলো কি একটা মানে ফ্রাস্ট্রেটিং ভেঞ্চার, মানে আপনার হতাশাজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং এটার যে আমি মানে ভবিষ্যৎ বক্তা না, তবু যেভাবে যাচ্ছে তাতে মানে প্রথমেই মানে বলে নিতে পারি, মানে আপনার মানে এমন একটা ভবিষ্যৎবাণী করতেছি যে ভবিষ্যৎবাণী করার জন্য আপনার মানে আপনার জ্যোতিষবিদ বা ভবিষ্যৎ বক্তা হইতে হয় না, এমনি আপনিও করতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা। সেটা হলো আমরা যেটা পাবো সেটা হলো একটা হতাশাজনক আর একটা ফলাফলই পাবো। 13 সালের সংশোধনী দেখছি আমরা, তারপরে আপনার 2018 সালের সংশোধনী, 2015 সালের বিধিমালা, সবকিছুতেই দেখবেন যে মানে যদি গ্র্যাজুয়ালি যদি যান তাহলে যদি দেখবেন পাল্লায় হিসাব যদি করেন তাহলে দেখবেন যে শ্রমিকদের পাওনার চেয়ে তারা হারাইছে বেশি, অর্থাৎ যা ছিল সেটা থেকেও তারা হারাইছে। এটা এখন এই বিধিমালায় যেটা আসবে, বিধিমালায় কতটুকু আসবে সেটা একটা বিতর্কের বিষয় এই কারণে, কারণ বিধিমালা কিন্তু আপনার মূল আইনের বাস্তবায়নের একটা প্রক্রিয়া। সুতরাং মূল আইনে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে, মূল আইনে যদি কোনো আপনার কোনো লুফলস থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেইটাকে কিন্তু রুলসের মাধ্যমে মানে আপনার নিরসন করা বা রুলসের মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করার সুযোগটা খুব কম। তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো সুযোগ আছে, কিন্তু কথা হচ্ছে যে এই রুলসের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে আপনি কতটুকু আপনি যে এখন যে সীমাবদ্ধতা যেগুলো আছে বা শ্রমিকদের পক্ষে নিয়ে যদি কথা বলা যায়, শ্রমিকদের জন্য যেই প্রতিবন্ধকতা গুলো আছে
সেটার একটা বিষয়। আইনের এই পুরো আইনের মধ্যে যে নিজস্ব অসঙ্গতি, একটা ধারার সাথে আরেকটা ধারায় অসঙ্গতি, সেগুলাকে কিভাবে দূর করা যাবে সেগুলাও একটু চিন্তার বিষয় আছে। এই রুলস এর মাধ্যমে এগুলা সমাধান করা যাবে কিনা। এইবার আপনি যদি দেখবেন যে সবগুলাতেই যে এই অনেকগুলো, আমি স্পেসিফিক এখন কিছু বলতেছি না, কিন্তু দেখবেন যে এই ওয়ার্কারদেরকে এই সংশোধনীগুলোর মাধ্যমে যা দেওয়া হইতেছে সেগুলা হয় কি আলংকারিক সুবিধা দেওয়া হইতেছে আর কি। আচ্ছা, মানে আপনার এই সুন্দর সুন্দর কথাগুলা দেওয়া হইতেছে, কিন্তু আর মালিকরা যে সুবিধাগুলা পাইতেছে সেগুলা খুব স্পেসিফিক, খুব শক্তিশালী এইভাবে তাদের সুযোগ সুবিধাগুলা তারা পায়। এটা তাদের জন্য একটা সুবিধার বিষয় এটা। এখন এই রুলস এর মাধ্যমে এই মানে যেমন ট্রেড ইউনিয়ন গঠনের যে প্রক্রিয়ার কথাটা বলা হয়েছে, ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটা সহজসাধ্য করা হবে বা যাবে রুলস এর মাধ্যমে, সেটা হলো একটা বড় প্রশ্ন। আপনি একটা ইউনিয়ন গঠনের জন্য 20% শ্রমিক এখন দরকার হবে। এই 20% শ্রমিক দরকার হবে, এটা 30% থেকে 20-এ নামায় আনা হয়েছে। কিন্তু এটার মাধ্যমে কি আপনার ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটা কি সহজ হয়েছে এটা বলা যাবে? সেটা দেখার বিষয় আছে। এখন আমি যদি এখন এইখানটায় যদি একটু সুনির্দিষ্ট ভাবে যদি একটা কথা বলি, এটা হলো যে যদি 2000 একটা ওয়ার্কারের একটা ফ্যাক্টরি যদি থাকে, সেই ফ্যাক্টরিটাতে যদি আপনার 30% যখন ওয়ার্কার ছিল, তখন ইউনিয়ন গঠন করতে হলে 3 দুগুণে 6000 ওয়ার্কার লাগতো। 2000 যদি ওয়ার্কার বলি, তাহলে 3 দুগুণে 6, মানে 600 ওয়ার্কার লাগতো ইউনিয়ন গঠন করতে। সেটা এখন ধরেন নেমে আসছে হলো গিয়ে 400-তে নেমে আসছে। কিন্তু এই 200, এই যে 400-তে নেমে আসলো, তাতে ইউনিয়ন গঠন, আমি অন্যান্য সবকিছু বাদ দিতেছি, ইউনিয়ন গঠন প্রক্রিয়ায় কি এটা কি কোনো সহজসাধ্য কোনো বিষয় হলো কিনা? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ইউনিয়নকে যদি, মানে বর্তমান যে সিস্টেমটা বিরাজ করতেছে, যদিও এটা নিয়ে বিতর্কের অবকাশ আছে, যদি 20% নামায় আনা হয় 400 ওয়ার্কারকে, যদি কথা আমরা বলি, তারপরেও আপনার প্রশ্নটা আসবে যে এই 400 ওয়ার্কারকে নিয়ে তো আপনাকে দুইটা না হোক একটা তো সাধারণ সভা আপনাকে করতে হবে। বর্তমান বাস্তবতায় এই একটা সাধারণ সভা 400 ওয়ার্কার নিয়ে একটা আনুষ্ঠানিকভাবে একটা সাধারণ সভা করে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন গঠন করা, তারপরে ইউনিয়ন গঠন করে আপনার গঠনতন্ত্র প্রণয়ন করা, গঠনতন্ত্র অনুমোদন করা, এইগুলা সম্ভব কিনা? মানে এই বর্তমান পরিস্থিতিতে আপনি 400 ওয়ার্কারকে নিয়ে একটা হল ভাড়া করে আপনি কি সাধারণ সভা করবেন? এটা সম্ভব? এটা কি আপনি দেখছেন কি না গত 5 বছরে যে 400 ওয়ার্কারকে নিয়ে একটা ইউনিয়ন গঠন করছে ওয়ার্কাররা একটা সাধারণ সভা করে? আমার জানা মতে আমি হয়তো একটার বেশি যদি একটা বলতেছি, তাও দেখছি কিনা মানে দেখি নাই, তাও মানে তর্কের খাতিরে ধরে রাখলাম একটা দুইটা হয়েছে। কিন্তু বাকি 98টা ইউনিয়ন কি আপনার যে প্রক্রিয়ার কথা আমরা বলতেছি সেই প্রক্রিয়া কি ফলো করছে? যদি ফলো না করে থাকে, কিন্তু তারপরেও তো দেখতেছি অনেক ইউনিয়ন রেজিস্ট্রেশন পাইছে, তাহলে দাঁড়াইলো কি জিনিসটা? দাঁড়াইলো হলো যে আপনার জন্য আইন একরকম আছে, আইন আপনি না মানলেও আপনি ইউনিয়নের রেজিস্ট্রেশন পাচ্ছেন। অর্থাৎ আইন আপনাকে ভঙ্গ করার জন্য সুযোগ করে দিয়ে রাখা হয়েছে। এখানে হলো বিষয়টা হলো যে আপনি যদি রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নকে স্যাটিসফাই করতে পারেন, স্যাটিসফ্যাকশনটা হলো কিরকম সেটা আপনারা নিজেরাই ভালো মতো অনেকেই জানেন। যদি করতে পারেন তাহলে ইউনিয়নের রেজিস্ট্রেশন পাবেন। আর যদি স্যাটিসফাইড না করতে পারেন, তাহলে আপনার রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন বলবে যে আপনি তো ভাই একটা মিটিং এর কথা বলছেন যে অমুক জায়গায় মিটিং করছেন, আমি তো জায়গায় দেখলাম যে এখানে তো 200 লোকও বসার জায়গা নাই। তাহলে আপনি কি করছেন? আপনি তাহলে একটা মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা তথ্য দেওয়ার কারণে আপনার ইউনিয়নের রেজিস্ট্রেশনটা আমি দিতে পারলাম না। এই হলো বিষয়। আপনাকে আমি যেটা বলার উদ্দেশ্য হলো যে এই অর্নামেন্টাল চেঞ্জে আমার কোনো লাভ হবে না। আপনাকে ইউনিয়ন মানে আপনার আইনটাকে বা বিধিমালাটাকে এমন ভাবে মানে বান্ধব করতে হবে যাতে আপনাকে আইন ভঙ্গ করতে না হয় এবং ইউনিয়ন গঠন প্রক্রিয়াটাকে সোজা থাকে। এখন আপনি যদি সবসময় যদি আপনি রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নের ডিসক্রিপশন বা তার স্বেচ্ছাধীন ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতার উপরে আপনাকে নির্ভর করতে হয়, তাহলে তার আপনি সিস্টেম
নাসিম ভাই, আপনি একটা কথা বলেছেন যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কাগজপত্রে সন্তুষ্ট হওয়ার যে একটা বিষয় থাকে আর কি, মানে আপনি একজন আইনজীবী হিসাবে এই সন্তুষ্ট হওয়ার এই বিষয়টাকে আসলে সন্তুষ্ট মানে আপনি যদিও আইনের বলেছেন, স্পিরিট হলো সন্তুষ্ট মানে আপনি যদি সমস্ত কাগজপত্র ঠিক করে আইনের প্রতিপালন করেন সবকিছুই আপনি ইউনিয়নের রেজিস্ট্রেশন আপনি পেয়ে যাবেন, এটা হলো কথা। মানে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নকে সন্তুষ্ট হওয়ার একটা ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই যে বিষয়টা হলো যে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নের এই যে সন্তুষ্ট যে কিভাবে হবেন তার সন্তুষ্ট হওয়ার পরিধি কতটুকু, সেটাকে কোনো বাউন্ডারি তেমন কিছু দেওয়া হয় নাই। আপনি এখানে সে কমা দাড়ি এটা দিয়েও আপনাকে নাকচ করতে পারবে, আপনি যদি করে আর কি এখনো দেখতেছি। আপনি যদি এই কোন ইউনিয়নের মেম্বারদের সে বলবে যে আপনাকে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিলে সে বলবে যে এই বার্কার আপনার কিনা সেটা আমি প্রমাণ করা যায় নাই, অতএব আপনি এই করতে 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 হিসাব করতে ওই কারণে 20 জনের সদস্যপদ ঠিক নাই, ওই কারণে 10 জনের সদস্যপদ ঠিক নাই, এই করতে করতে সে আস্তে করে এটা 19% নামায় নিয়ে আসবে, তারপরে আপনার ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করে। এই হলো কথা। আর আপনি যদি এটাকে চ্যালেঞ্জ করে যে আপনি লেবার কোর্টে যদি যান, লেবার কোর্টে কিন্তু আপনার যে ইহজনমে বর্তমান যে অবস্থা আপনার রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন আপনাকে কিন্তু আরো 20টা আপনার নিজের ফল্ট দেখাই দিতে পারে, ঠিক আছে? সে অতএব আপনাকে রেজিস্ট্রেশন আপনি কোনোভাবেই পারবেন না। আপনার রেজিস্ট্রেশনটা ইউনিয়নের রেজিস্ট্রেশনটা আবেদনটা তারা নাকচ করে দেয়, আপনাকে কিন্তু আপনি যদি তারা যা চার্জ করবেন বলবে যে হ্যাঁ আমি তো অনেকগুলো ভুল করছি, আপনি লেবার কোর্টে যান না, কারণ সে জানে ওই মিস্টার এক্স যে এখন ডাইরেক্টর আছে সে জানে লেবার কোর্টে গেলে কি 2 বছরের মধ্যে মামলা শেষ হবে না, ততদিন আমিও থাকুম না এও থাকবে না, আমার যা করার আমি তো করেই ফেলাইছি বা যা করার আমি তো করেই দিছি। সুতরাং এই বিষয়গুলোকে একটু মানে ফ্রাস্ট্রেটিং বিষয়, হতাশার বিষয়। অর্থাৎ আপনি যদি আইনের সলিড মানে আইনটা যদি সলিড না হয়, প্রিসাইজ না হয়, সুনির্দিষ্ট না হয়, ভেগনেস থাকে, যদি আপনার স্বেচ্ছাধীন ক্ষমতা অ্যাপ্লাই করার যদি বেশি ক্ষমতা থাকে, তাহলে এই মানে আপনার কোনো কাজ হবে না, আপনাকে ওই রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নের দিকে তাকাই থাকতে হবে, আপনি রেজিস্ট্রেশন পাবেন কি পাবেন না। আপাতত এখানে থামতে। ধন্যবাদ নাসিম ভাই, আপনার কাছে আবারও আসবো আমরা আলোচনায়। আমাদের মাঝে ইতিমধ্যে আবারও পুনরায় বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু আবার পুনরায় যুক্ত হয়েছেন আমাদের আরেকজন অতিথি আশিকুল আলম চৌধুরী ভাই, আমাদের সাথে আবারও পুনরায় যুক্ত হতে পেরেছেন। আশিক ভাই, আপনার কাছে একটু যেতে চাই আলোচনায়, যেটা হলো যে এই যে বিধিমালা সংশোধনের যে কাজটা চলছে, বিধিমালা সংশোধনের 2020-এর যে কাজটা চলছে, এই প্রক্রিয়ার মধ্যে প্রথমত আগে একটু বলে নিতে যাই, যেটা অ্যাডভোকেট নাসিম ভাই যে আলোচনাটা সূত্রপাত করেছেন, যে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়ার মধ্যে এই যে 20% শ্রমিকের তাদের 20% নিয়ে যে সাধারণ সভা করার, গঠনতন্ত্র অনুমোদনের জন্য সাধারণ সভা করার প্রয়োজনীয়তা হয়, সেটা আসলে বাস্তব ভিত্তি কতটুকু, যে সেই লক্ষ্যে অর্থাৎ যদি মানে কোনো প্রতিষ্ঠানে যদি 10,000 শ্রমিক থাকে, 20,000 শ্রমিক থাকে, সেখানে একটা হিউজ পরিমাণ শ্রমিকের তাদের 20% অনেক বড় 2,000-4,000 শ্রমিকের একজনের বিষয়, সেটা বাস্তব আসলে কতটুকু সম্মত, সেটার আদলে শ্রম বিধিমালায় আসলে সেটা সম্পর্কে কোনো বিস্তারিত করার বা এটা সম্পর্কে স্পেসিফিক কোনো কিছু বলার, যে 20%-এর মানে কত পার্সেন্টেজ দিয়ে উপস্থিতিতে আসলে গঠনতন্ত্র অনুমোদনের বিষয়টা হবে, সেরকম বিষয়ে কোনো প্রস্তাবনা আপনাদের আছে কিনা? আর মানে পুরো ভাগে এটা একটা আলাদা করে বললাম, নাসিম ভাই কথাটা উত্থাপন করছে সে কারণেই, কিন্তু পুরো এই সংশোধনীতে আসলে আপনাদের কি ধরনের প্রস্তাবনা আপনারা রাখছেন বা কি ধরনের প্রস্তাবনা আপনাদের আছে, সেটা যদি একটু বলেন আশিক ভাই প্লিজ। আশিক ভাই একটু আনমিউট করে নেবেন। জি বলেন। আনমিউট করা নাই, আনমিউট করাই তো আছে। জি 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 শোনা যাচ্ছে না? জি বলেন। তো আমরা আমার টেকনিক্যাল কারণে হয়তো আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো শ্রম আইন আর বিধি এটা তো রিলেটেড ইস্যু। আমরা আসলে 2006 সালে শ্রম আইনের পরে এটা আবার 13 সালে অ্যামেন্ডমেন্ট হয় এবং এটার বিধি প্রণয়ন হয় 15 সালে। এবার 18 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, বিধি প্রণয়নের জন্য কাজ চলতেছে, এখন 20 সালে এসে গেছে। এখন ইন্টারন্যাশনাল বিভিন্ন কজে আবার নতুন করে শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া আবার সামনে আসছে। এখন বাংলাদেশে আসলে জনশ্রুতি আমরা যদি অ্যানালিসিস করি, 1969 লেবার ল
আর এরপরে কম্পাইল করতে যে 2006-এ লেবার ল যে জায়গায় গেছে এখন পর্যন্ত যে জায়গায় আছে সেই জায়গায় আসলে অনেক কিছুই জটিলতা আছে। সেই জটিলতা মূলত শ্রমিকের অধিকার অর্জনই হয় শ্রমিকের শক্তির উপর, এটা অনস্বীকার্য ব্যাপার। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কখনোই আসে না যদি না শ্রমিক এটা এনজয় করার মতো ক্যাপাসিটি তার তৈরি হয়। এটা আমি ইন্ডিভিজুয়াল কোনো ফ্যাক্টরির কথা বলতেছি না, অ্যাজ এ হোল ট্রেড ইউনিয়ন মুভমেন্টের কথা বলতেছি। ফলে বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানের শ্রমিকদের যে অর্জন হয়েছিল আইনের ক্ষেত্রে বলেন বা অন্যান্য সকল ক্ষেত্রেই বলেন, সেটা হয়েছিল তখনকার শ্রমিকদের মুভমেন্টের প্রেক্ষিতে। আপনি 84 সালে যেটুকু অর্জন হয়েছিল সেটাও শ্রমিকের মুভমেন্টের প্রেক্ষিতে। আমরা এর পরে যদি দেখি গত প্রায় 2 দশকের কাছাকাছি সময় গেল, এই সময়ের ভিতরে আমরা দেখছি আসলে যতই সংশোধনীর দিকে যাচ্ছে, তো সংশোধনী এক জায়গা দিয়ে হয়তো কিছু জায়গায় তার মানে উন্নতি ঘটতেছে না, একেবারে তা আমি বলবো না, কিছু জায়গায় হয়তো তার উন্নতি হচ্ছে, বেসিক যে রাইট সেই রাইটের জায়গায় থেকে আসলে সে কাটেলে হয়েছে। তো এখন বিধি প্রণয়নের যে কাজটা আমরা করতেছি সেই কাজের ভিতরেও আমরা যে দেখতেছি সেটা হচ্ছে এখনো কাজটা কমপ্লিট হয়নি, অনেক দূরই কাজ হয়েছে, কিন্তু আমরা অনেকগুলা জিনিসকে ইনকর্পোরেট করতে যেয়ে দেখতেছি আসলে বিধি কারেকশন করতে যে আইনটাও কারেকশন করার প্রশ্ন ছাড়া এই বিধিটা ওখানে ওই প্রসঙ্গে আসা খুব জটিল, কেন আইনটা কি এমন জায়গায় আছে। তো নাসিম ভাই যে বিষয়টা আলোচনা করছিলেন, এই আলোচনার অবকাশ তো সবসময় আছে, কারণ আসলে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এর কনসেপ্টটাই হচ্ছে এখানে কোনো রেজিস্ট্রেশনের অব্লিগেশন না থাকা। যেখানে রেজিস্ট্রেশনের অব্লিগেশন থাকবে সেখানেই জটিলতা থাকবে, কারণ সেখানে অনেকগুলা এখন যেটা গভর্নমেন্ট করেছে আইনের পরে বিধি, এরপরে আবার ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য রিজেকশন করা বা অ্যাপ্রুভাল দেয়া, যেটাই করুক সেটার জন্য এসওপি তৈরি করেছে। কাদেরই করছে, আইএলওর সহায়তা নিয়ে একটা এসওপি তৈরি করছে, ডলও একটা এসওপি করছে তার অ্যাক্টিভিটির জন্য, আবার ডাইফিও একটা এসওপি করে নিয়েছে তার অ্যাক্টিভিটির জন্য। তো এই ট্রেড ইউনিয়নের যে এসওপি করছে সেই এসওপি মেনটেন করা, এগুলা বেশ আমরা ওয়েল ইকুইপ না হলে পরে এটা আসলে এই চ্যালেঞ্জটাকে ফেস করে আগানো খুবই কঠিন ব্যাপার। আপনি তো নতুন ইউনিয়নের কথা বলতেছেন, পুরানো যে ইউনিয়নগুলো ধরেন ন্যাশনাল ইউনিয়ন যেগুলো আছে সেই ইউনিয়নগুলোরও সাধারণ সভা আসলে কন্ডাক্ট করতে গেলে পরে অ্যাজ পার কনস্টিটিউশনে যদি হয়, তাকে তার কোরাম পূরণ করতে গেলে যদি 1/3 মেম্বারও তাকে প্রেজেন্ট করতে হয়, তাহলেও তো তার পক্ষে আসলে কঠিন ব্যাপার। কেন 10,000, 20,000, 50,000 শ্রমিকের ইউনিয়ন, সেই ইউনিয়নগুলো আসলে কি হবে তার এই জেনারেল মিটিং গুলো কন্ডাক্ট করবে। ফলে আগে কনস্টিটিউশনে একটা অপশন থাকতো, আসলে হাইকোর্টের রায়টাকে মিস ইন্টারপ্রেট করতেছে আমাদের বিভিন্ন অফিসাররা বা ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে যে আমার অ্যাজ পার আমার কনস্টিটিউশন সেখানে কি থাকতো, আগে আমি আমার ইউনিয়নের ভিতরে যে মেম্বার আছে তাদের ভিতর থেকে 50 জনের একজন, 100 জনের 2 জন, 100 জনের অধিক হইলে পারে বা 50 জনের অধিক হইলে পারে তার ভগ্নাংশের জন্য একজন, এইভাবে একটা ইলেকট্রাল বডির মতো আসলে আমরা কতজন মেম্বার আসলে পারে আসলে এটা জাস্টিফাইড হবে, এরকম কিন্তু অনেক কনস্টিটিউশনের অনেক অপশন গুলো থাকে। এখানে হাইকোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনায় বলতেছে দুইটা জিনিস, একটা হচ্ছে আইনকে ফলো করো এবং কনস্টিটিউশনকে ফলো করো। তা আমার কনস্টিটিউশন যদি আমাকে পারমিট করে, তাহলে আইন আমাকে কিভাবে ব্যারিয়ার তৈরি করবে? এই কনস্টিটিউশনের বুনিয়াদেই তো আমি রেজিস্ট্রেশন পাইছি, তাহলে এই কনস্টিটিউশনের বুনিয়াদে আমার ইউনিয়ন অ্যাক্টিভিটি চলবে। কিন্তু এখানে আসলে মিস ইন্টারপ্রিটেশন হয়। সেই এটার সুযোগটা কেন পায় আমলাতান্ত্রিক ব্যবস্থায়? আমলারা কখন সুযোগ পায়? যখন পলিসি মেকারদের উইকনেস তৈরি হয়। পলিসি মেকারদের উইকনেস এখানে কি? পলিসি মেকার হচ্ছে রাষ্ট্র, কিন্তু রাষ্ট্রতে যেহেতু শ্রমিকের প্রতিনিধিত্ব সেভাবে ইনশিওর হয় না, সেই কারণে রাষ্ট্রের দ্বারা তাকে সুযোগ নিতে গেলে পারে তার শক্তিকে এখানে সামনে নিয়ে আসতে হয়, যেটা শ্রমিক আন্দোলনের দুর্বলতায় আমি বলবো, এটা অনস্বীকার্য। যদি সবল শ্রমিক আন্দোলন হতো তাহলে আসলে এর চেয়ে বেশি কিছু আমরা এনজয় করতে পারতাম। ফলে বিধি প্রক্রিয়া যেহেতু এখনো শেষ হয়নি, এখন আসলে আমরা দেখছি অনেকগুলা জায়গায় যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলা বিধি দিয়ে আইনের সব জায়গাকে কভার করার কোনো সুযোগ পাওয়া যাবে না। তবে এই বিধি প্রণয়ন করতে যে ফাইনালি হলে পরে আমরা বলতে পারবো কতদূর হচ্ছে। তবে গতদিন আমি মিটিং এ ছিলাম, গতকালকে মিটিং ছিল, তো সেই মিটিং এ আমরা অত বড় বিষয়
এটা তো আর মুখস্থ এখন বলে ফেলা সম্ভব না। তবে গতকালকে একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা অ্যানোমালিজ আমাদের দেশে সৃষ্টি হয়েছে শ্রম আইনের দ্বারা। এটা হচ্ছে বেসিক ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন, ন্যাশনাল ফেডারেশন, ক্রাফট ফেডারেশন। এর গঠন প্রক্রিয়া, এর মানে কনস্টিটিউশন, এর এর অ্যানুয়াল জেনারেল মিটিং, এর ইলেকশন, এই প্রসিডিওর গুলো তৈরি করার জন্য নতুন একটা বিধি প্রণয়ন করার প্রস্তাবনা আমরা দিছিলাম শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেই জিনিসটা গতকালকে মানে অ্যাকসেপ্ট হয়েছে যে হ্যাঁ এই ব্যাপারে বিধি হয়ে এটা ডিফাইন হওয়া দরকার আইনের সাথে সঙ্গতি রেখে। এখন এটা দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আমি আজকে আর সারাদিনই আমার মিটিং গেছে, আজকে আমি সময় পাইনি। কালকে থেকে এটার উপরে কাজ শুরু করব। আমাদের যারা কাজ করেন তাদের সাথে আমরা কনসাল্ট করে এটা করব। এবং এটা আলোচনা হয়েছে যে আমি এটা প্রস্তাবনা দিলে ডিজি আর যিনি প্রতিনিধি এখানে কাজ করেন তিনি এটা দেখবেন যে আইনের সাথে কোনো ব্যত্যয় না হয়, তাহলে এইটাই বিধি হিসাবে প্রপোজাল হিসাবে সামনে আসবে। এইটার আবার একটা স্টিয়ারিং কমিটি আছে, অর্থাৎ আইন প্রণয়নের যে কমিটি, সাব কমিটি, সেই সাব কমিটির আরেকটা মিটিং হবে। সেই মিটিং এর পরে এটা টিসিসিতে যাবে। টিসিসিতে দেখার পরে এটা গ্রহণ করা বা এটা গ্রহণ না করার যে পলিটিক্যাল ডিসিশন টিসিসিতে হবে। সেখানে শ্রমিক পক্ষ যত স্ট্রং রোল রাখতে পারবে তত বেশি তার অবস্থান আসবে। আমরা সাধারণত দেখি শ্রম আইন অ্যামেন্ডমেন্টের সময় যেটা জটিল জিনিস হচ্ছে যে আমরা অনেকগুলো জিনিস ট্রাইপার্টাইট একমত হওয়ার পরেও ফাইনালি যখন আইন প্রণয়ন হয় সেখানে আসলে অ্যানোমালিজ এসে যায়। জানি না এখানে কার হাত এত লম্বা। অনেক ক্ষেত্রে দেখা যায় এমপ্লয়ার্সরাও এই ক্ষেত্রে হয়তো কোনো অ্যাক্সেস তৈরি করেনি, আমরাও করিনি। তাহলে পরে যেটা তিন পক্ষই একমত হয়ে গেল সেই জিনিসটা আর আইনে আমরা দেখি না। এবার বিধিতে যে কি হবে, বিধি বাম হয়ে যাবে কিনা বিধি প্রণয়নের পরে, চূড়ান্ত হওয়ার পরে এটা বোঝা যাবে যখন বিধি প্রণয়ন হয়ে বেরোবে। এটা একটা অব্যাহত ব্যাপার। আমরা যতটুকু অর্জন করতে পারবো এখান থেকে এর উপরে দাঁড়ায় ভবিষ্যতে আরো অর্জন করার জন্য সংগ্রাম করা ছাড়া এর কোনো রাস্তা নেই। জি, আশিক ভাই ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো। আসলে বিষয়গুলো এরকম যে আপনি যেটা শেষটায় বললেন সেটা আসলে চিন্তার বিষয় যে সকল পক্ষ একমত হওয়ার পরেও সেই বিষয়গুলো পরবর্তীতে দেখা যায় যে আসলে মানে আসে না বিধি বা আইনে, যেগুলো সবাই মিলে ঐক্যমত্য হয়ে যে সিদ্ধান্ত হয় সেটিও শেষ পর্যন্ত হয় আসে না। আমরা একটু স্বপন ভাইয়ের কাছে যাবো, আবার স্বপন ভাইয়ের কাছে এটা আবার যেতে চাই। স্বপন ভাই যে জায়গায় রাখছেন, আমরা যদি আলোচনার দিকে একটু আগাই। আমরা জানি যে ট্রেড ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়নকে কেন্দ্র করেই তো এত কিছু আর কি, এটাই তো মূল জায়গা আর কি, শ্রমিক স্বার্থ রক্ষার মূল জায়গা। তারপর ট্রেড ইউনিয়ন জমা দেওয়ার মানে ফলে যদি সেটি যদি রিজেক্ট হয়ে যায়, না হয়ে যায়, তারপরে তো আপিল করার সুযোগ থাকে। কিন্তু যেটা হয় সেটা হলো শ্রমিকদের কিন্তু তখন মানে তার চাকরি হারানোর বা চাকরি থেকে বের করে দেওয়ার এই ঘটনাগুলো মানে ঘটে আর কি। আসলে এই বিষয়গুলো অর্থাৎ ইউনিয়ন সাবমিট হলো, ইউনিয়ন সাবমিট হওয়ার পরে তারপরে হয়তো সেটা নিয়ে আবার আপিলও হলো, তারপরেও টিকলো না, এবং এই মধ্যে শ্রমিকদের চাকরি হারানোর যে ঘটনাগুলো ঘটলো, ইউনিয়ন সাবমিট হওয়া কেন্দ্রিক যে ঘটনাগুলো, এখানে তারা তো অলরেডি ইউনিয়নের মেম্বার হিসেবে, অর্থাৎ যেটার জন্য আবেদন করছে সেটা মেম্বার হিসেবে তারা সাবমিট করছে। এইটার ব্যাপারে বিধিতে আসলে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা, বিধিতে বিস্তারিত যে এই যে ইউনিয়ন গঠন করতে গিয়ে তারা চাকরি হারা হলো, সেই ব্যাপারে তাদেরকে প্রোটেক্ট করার ব্যাপারে, রক্ষা করার ব্যাপারে মানে বিধিতে আসলে কোনো ধরনের বিস্তারিত আনার প্রস্তাবনা আছে কিনা আপনাদের, বা কোনো আলোচনা আছে কিনা? আসলে ধন্যবাদ। একটা জিনিস হলো যে বিধিটা হলো নাসিম ভাই এর আগে বলছেন যে আসলে শ্রম আইনের যেখানে অস্পষ্টতা থাকবে বা যেখানে ব্যাখ্যার দরকার হবে এমন অনেক জায়গা থাকেন, এবং আমি যেটা মনে করি যে আসলে বিধি হলো শ্রম আইনের পরিপূর্ণ একটা ব্যাখ্যার জায়গা। সেখানে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা যায় না, আইন আগে সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে যদি আইনের অস্পষ্টতায়, যেমন আমরা গত মাসের 20 তারিখে একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে আমরা দেখা গেল যে ট্রেড ইউনিয়ন কার্যক্রম, মানে আমরা ট্রেড ইউনিয়নকে যে অর্গানাইজিং যে জায়গাটা, সেখানে দেখা গেল যে যেটা আমরা দেখছি সবসময় যে
ইউনিয়নের ক্ষেত্রে যেমন আমরা এখন ইউনিয়ন গঠন করলাম, কিন্তু আমরা যখন নির্বাচন করতে যাই তখন সেই নির্বাচনী কার্যক্রমে শ্রম দপ্তরের একজন আপনার কর্মকর্তাকে সেখানে আমন্ত্রণ জানাইতে হয়, এটা আমন্ত্রণ জানিয়ে তাকে নিয়ে আসতে হয় এবং তার নির্বাচনী কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত তার উপস্থিতি বাধ্যতামূলক। তাহলে সেখানে আমরা যদি আইএলওর কনভেনশন বলি, তাহলে আইএলও কনভেনশন সেখানে আসলে পরিপূর্ণভাবে ভঙ্গ হয়। এবং শুধু এটাই না, আমাদের দল থেকে, শ্রম অধিদপ্তর থেকে এর আগের মিটিংয়ে যে প্রস্তাবনাটা নিয়ে আসছিল সেটা হলো যে আমরা যে বাৎসরিক রিটার্ন দেই, সেই রিটার্নের সময়ও তাদের শ্রম অধিদপ্তরের আপনার কর্মকর্তাকে সেই আমরা রিটার্ন যে বাৎসরিক রিটার্ন যেটা আমাদের সাধারণ সভায় অনুমোদন হবে সেখানে তাদেরকে আমন্ত্রণ জানাইতে হবে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তো সেটা আমরা আসলে সেদিন আমাদের আরও কিছু শ্রমিক নেতৃবৃন্দ ছিল জাতীয়, এবং আশিক ভাই তো ছিলেনই, সেখানে আমরা সোচ্চার ভূমিকা রাখার পরে সেটাকে আসলে বিধিতে সেটা ঢুকাতে পারেননি। তো আমি ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে বিধিতে যেটা আপনি বললেন যে বিধিতে আসলে যতটুকু ওই রকম আসে সেখানে আমরা চেষ্টা করি, কিন্তু এখন যে আমাদের নির্বাচনী কার্যক্রমে যে হস্তক্ষেপ, এটা হলো একটা স্বাধীন ট্রেড ইউনিয়নের উপরে, স্বাধীন ট্রেড ইউনিয়ন যদি গঠন এবং তার বিচরণ সেটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে এখন দল যে ভূমিকায় আছে বা তারা যেভাবে এখানে আমাদের ভিতরে অবস্থান করেন সেটা আসলে আমাদের স্বাধীন ট্রেড ইউনিয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা আমাদের বর্তমানে নাই। আর বিধিমালা কোনো আইনের মতো কোনো কিছু করতে পারে না, কিন্তু আমরা যেটা দেখছি 15 সালের যে বিধি সংশোধন হয়েছে বা প্রস্তুত হয়েছে সেই গঠনকল্পে আমরা যেটা দেখছি যে সেখানে একটা আইনের মতো কোনো বিধিতে, যেমন আমি যদি বলি একটা কারখানাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে অতীতে যেটা ছিল সেটা 7 বা 8 কিলোমিটার ছিল, কিন্তু সেটাকে এখন 40 কিলোমিটার, মানে আমার আইনে কি বললো, আইন আমার 28 কতে বলছে যে কারখানা স্থানান্তর যে কোনো কারণেই হোক সেই কারখানা স্থানান্তরের বিষয়টা বিধি দ্বারা নির্ধারিত হবে, আইনে কিছুই বলে নাই। আইনের কিন্তু এখানে কিছু বলা উচিত ছিল, তাহলে বিধি সেটাকে ফলো করত। এখন বিধিতে যাওয়ার পর আমাদের দেশের শিল্প মালিকরা দেখলেন ঢাকা শহরে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের অ্যাক্টিভিটি শুরু হওয়ার পরে প্রায় 1000 খানিক গার্মেন্টস কারখানাকে ঢাকার বাইরে নিতে হবে। কোথায়? আশুলিয়া, কোনাবাড়ি, গাজীপুর, শ্রীপুর, তাই টোটাল এরিয়াটাই 40 কিলোমিটারের মধ্যে। যেই কারণে তারা এই বিধির এটার মধ্যে আইসা তারা 32 ক বিধি, 32 খ, সেখানে তারা 40 কিলোমিটার পর্যন্ত শ্রমিকরা যাইতে বাধ্য থাকবে, যদি না যান তাহলে তারা রিজাইনাল বেনিফিট পাবেন। তো আমার শিল্পের শ্রমিকদের আরএমজিতে অন্তত শতকরা 50 থেকে 60% শ্রমিক সবসময় এটা বিলো 5 ইয়ার্স থাকে তাদের চাকরির বয়স, এবং আমরা যদি দেখি যে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 30 ভাগ থাকে, আর 10% বড় জোর যেটা হয়তো 10 বছরের উপর থাকে। তাহলে যদি শ্রমিকরা না যাইতে চায় তাহলে তাদের 27 ধারা অনুযায়ী বেনিফিট দেওয়া হবে। 27 ধারা অনুযায়ী মানে 5 বছরের নিচে হইলে সে কোনো সার্ভিস বেনিফিট পাবে না। তাহলে বিধিমালায় এইরকম একটা বিষয়কে অন্তর্ভুক্ত করে ঢাকার শহরে থেকে সেই গার্মেন্টসগুলিকে স্থানান্তর করা হলো, এবং স্থানান্তর করার কারণে হয়তো 5 লক্ষ শ্রমিক সেখানে শ্রমিককে টার্গেটে ছিল যারা যায় নাই। এবং কারণ আপনারা জানেন যে একজন শ্রমিক যদি গার্মেন্টসে চাকরি করে, ওয়াইফ, তার স্বামী হয়তো ওই এলাকায় কোনো একটা ছোটখাটো মুদি দোকান করে, বাচ্চাটা হয়তো স্কুলে পড়ে, হঠাৎ করে যদি একটা কারখানা বলে যে আমি এখন গাজীপুর চলে যাব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে ওইখানে যাওয়া সম্ভব হয় না, এটা যুক্তিযুক্ত কোনো ব্যাপার না, বিষয় না। কিন্তু সেই ক্ষেত্রে যে শ্রমিকরা যাবেন না তারা 20 ধারা অনুযায়ী বেনিফিট পাবেন, আর যদি 40 কিলোমিটারের উপরে কারখানা দূরে যায় তাহলে সেখানে 20 ধারা অনুযায়ী ছাঁটাই বেনিফিট পাবেন। তাহলে সেখানে 40 কিলোমিটারের দূরে তো আর কারখানা ঢাকা থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই।
তাহলে এই যে যে একটা আপনার বিধি তৈরি হইল, এবং দেখেন আরো আশ্চর্যজনক ব্যাপার, এই ভুক্তভোগী কারা, এখানে পার্ট কারা, এখানে কিন্তু মূল ভুক্তভোগী গ্রুপ হলো শ্রমিক। তাহলে বিধির আপনার 32-এর খর সর সরয়া রস্যই দীর্ঘই এবং রস্যই দীর্ঘই এই পর্যন্ত যে উপবিধিগুলি আছে, কোথাও পরিষ্কার করে শ্রমিককে কতদিন আগে এই বিষয়টা জানাইতে হবে এটা কোথাও বলা নেই। একজন শ্রমিক, তার মানে এমন ভাবে এটা তৈরি আছে, এবং আপনার দীর্ঘইতে বলা আছে যে মালিক এই ধরনের কারখানা স্থানান্তরের কার্যক্রম করার পর 7 দিনের মধ্যে এটা জানাইতে হবে, মানে আগে বা পরে ওইভাবেও এখানে স্পষ্ট করা নেই। তার মানে 7 দিন আগেও জানাইতে পারে, পরেও জানাইতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে শ্রমিক যে তার যে জানার বিষয়, শ্রমিককে এটা ইনফর্ম করতে হবে আগে, যে 2 মাস আগে, 1 মাস আগে, 3 মাস আগে বা 4 মাস আগে, সেটা কিন্তু টোটালি নাই। এবং এই বিষয়টা, এই বিধিতে এই বিষয়টা এবার স্কোপও এখানে প্রস্তাবনা দিচ্ছে। এবং আমরা আইবিসি থেকে একটু পার্থক্য আছে, আমাদের স্কোপ বলছে 7 কিলোমিটারের উপরে গেলে ভিতরে থাকতে হবে, এবং আমরা বলছি সেটা 5 কিলোমিটারের ভিতরে থাকতে হবে। এবং যদি 5 কিলোমিটারের উপরে ভিতরে যদি কোনো শ্রমিক না যায়, তাহলে তারা ছাঁটাই বেনিফিট পাবে, এটা আমাদের প্রস্তাব। এবং যদি এর উপরে যায় তাহলে তারা টার্মিনেশন বেনিফিট পাবে। এবং আমরা এটাও বলছি যে তাদেরকে 4 মাস আগে নোটিশ দিতে হবে। আমি এই বিধির কথাটা এই কারণে আনলাম, এই ধারাটা, যে এটা একটা পরিপূর্ণ আইনের মতো আপনার ডিক্লারেশন বা এটার ফলাফলটা দাঁড়িয়েছে। তাহলে বিধিতে আসলে এটা এইভাবে করা যায় না, কিন্তু তখন মালিকরা কিন্তু প্রভাব খাটিয়ে এটা করিয়েছেন। এখন করিয়েছেন কাদের জন্য? অল্প কিছু গার্মেন্টস শ্রমিকের জন্য, তাদেরকে টার্গেট করে। এখন সারা বাংলাদেশের যে কোটি কোটি শ্রমিক, সেই সমস্ত শিল্পের শ্রমিকরাও কিন্তু এই আইনের ভুক্তভোগী এখন তারা হবেন। তাহলে সেটাই আমি আজকে অনেক সময় আমরা মনে করি, তাহলে কি গার্মেন্টস শ্রমিকরা কি অন্য শ্রমিকদের জন্য অভিশপ্ত হয়ে গেল কিনা? কারণ এটা চিন্তার বিষয় যে তাদের কারণে অনেক সময় তাদের অধিকারের জায়গাটার উপরে এক ধরনের খড়ক পড়ে। তো সেই জায়গাগুলি আমাদের চিন্তার বিষয়। আমরা যদি এই বিধির ব্যাপারটা এইবারে এখনো পর্যন্ত বিধি প্রণয়নের ক্ষেত্রে আশিক ভাই বলেছেন, এবং আমি যেটা এখনো পর্যন্ত দেখি যে সরকারের খুব এক ধরনের তাড়াহুড়া আছে বিধি এটা সম্পূর্ণ করার জন্য। এটা থাকতেই পারে, কারণ এটা ইন্টারন্যাশনাল আমাদের আইএলওর কিছু এখানে রিকোয়ারমেন্ট আছে, বা এটা একটা নির্ধারিত সময় ছিল, করোনার কারণে সেটা সম্ভব হয় নাই। কিন্তু তারপরেও আমি মনে করি শ্রম আইন বা বিধিমালা এই ধরনের কার্যক্রম কখনো কোনোভাবেই তাড়াহুড়া করে এটা সম্পূর্ণ করা উচিত না, বা চেষ্টা করা উচিত না। এটা সকল পক্ষকে কথা বলতে দেওয়া উচিত। জি জি, অবশ্যই শোভন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু আবার যদি ঘুরে আশিক ভাইয়ের কাছে একটু আমরা যাই, যে একটা বিষয় শ্রম আইনে যেটা হয়তো উল্লেখ আছে, এই মধ্যে হয়তো ধারাটা আশিক ভাই ভালো বলতে পারবেন, যে জীবনের ঝুঁকি আছে এমন কাজ থেকে বিরত থাকার অধিকার শ্রমিক রাখে, এরকম একটা বিষয় আইনেই যুক্ততা আছে। কিন্তু যেটা আমরা আসলে করোনার যে অভিজ্ঞতা আমরা যেটা দেখলাম, যে করোনার যে ঝুঁকি, সেটাও আশিক ভাই বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেলেন। আশিক ভাই আমাদের মাঝে, আচ্ছা জি ভাই প্রশ্নটা আবার করেন। জি আশিক ভাই, যেটা বলছিলাম যে জীবনের ঝুঁকি আছে এমন ক্ষেত্রে শ্রমিকের আসলে তার সেই কাজ থেকে বিরত থাকার তার অধিকার আছে, যেখানে এই তুমি ওদিকে যাও, অধিকার আছে। এখন সমস্যা কি? হ্যাঁ জি, তো সেই ক্ষেত্রে করোনার অভিজ্ঞতা যেটা আমরা বলবো, যে করোনার এই ঝুঁকিতেও তো শ্রমিকদের ছিল, তো তারপরেও তাদেরকে কাজে আসলে এই যে বাধ্য করানোর যে ঘটনাটা যেটা আমরা দেখলাম, যে জীবনের ঝুঁকি নিয়েও তাদের কাজ করতে হলো।
এই ক্ষেত্রে আসলে শ্রমিকদের মানে প্রোটেক্ট করার জন্য আসলে বিধিতে আসলে এটা বিস্তারিত আনার বিষয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা, যে যেটা শ্রম আইনে মুশকিল হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ বলতে আইনের যে স্পিরিটে কাজ আর কোভিড সিচুয়েশনটা যদি ভিন্ন ধরে আইনে এটা স্পষ্টীকরণ হিসেবে কিছু নাই। আমরা যেটা করছিলাম যে সেটা হচ্ছে সাধারণ ছুটি গভর্নমেন্ট ডিক্লেয়ার করার পরে আমার তো সেই ছুটি এনজয় করার অধিকার এসে যায়। তো সেই ছুটি এনজয় করার সুযোগ যদি দেয় তাহলে এক ধরনের অবস্থা, সুযোগ যদি না দেয় তাহলে আমার প্রোটেকশনের জন্য আইনের যে জায়গা আছে এই জায়গাগুলো আসলে কোনোটাই তো অ্যাড্রেস করা হয়নি। যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে অগ্রসর হয়েছে। ফলে কোভিড সিচুয়েশন আমাদের কাছে দেখাই দিচ্ছে যে আইনের এবং বিধির কোন জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করার দরকার, আপগ্রেড করার দরকার। বিধিতে তো এটা হবে না, মূলত আইনেই করতে হবে। আইন করলে পরে বিধিতে তার সম্পৃক্ততা আসবে। তো এখানে নাসিম ভাই আছেন, ভালো বলতে পারবেন। আমাদের ঝুঁকিপূর্ণ কাজ আমি করবো না, পার্সোনালি এই কথা বলার অধিকার আমার আছে। কিন্তু আমি এই কথা বলতে গেলে পরে আইনের যে জায়গা সেই জায়গায় আমাকে নোটিশ দিতে হবে। মালিকের ক্ষেত্রে আমাকে বাদ দেওয়া, যেমন নোটিশ দেওয়ার টাইম পিরিয়ড আছে, আমার ক্ষেত্রে আগে ছিল 30 days, অর্থাৎ 1 মাস। এখন আইন হচ্ছে 2 মাস আগে আমাকে নোটিশ দিতে হবে। 2 মাস আগে নোটিশ না দিলে আমার নোটিশের সমপরিমাণ টাকা কোম্পানিকে পেড করতে হবে যে আমি এই কাজ করবো না। আবার সেখানে ওই যে স্বপন ভাই বলছেন যদি 5 বছরের মেয়াদ পূর্ণ না হয় তাহলে আমি এরকম নোটিশ দিলেও আসলে আমি গ্র্যাচুইটি প্রাপ্য হব না। ফলে আইনের সুবিধার জায়গা এখানে খুব, শ্রমিকের নিজস্ব চাকরি ছাড়ার ক্ষেত্রে এই সুবিধার জায়গাটা খুব কম। আর এই যে আমি করবো না এই কথা বলার রাইট আমার আছে, আমাকে ফোর্সলি করাইতে পারবে না। কিন্তু আমার কাছে আমি এই করবো না বলার কারণে আমি যে বঞ্চনার মধ্যে পড়বো সেটার থেকে রিটার্ন করার কোনো আইনি সুযোগ আমার কাছে এখানে নাই। এখন যদি মালিক মানে বিধিনিষেধের ক্ষেত্রে যেটা মানে তার কোম্পানিতে বা তার ফ্যাক্টরিতে বা তার প্রতিষ্ঠানে আইন দ্বারা বাড়িতে কোনো কাজ আমাকে দিয়ে করানোর চেষ্টা ফোর্স করে, তাহলে সেক্ষেত্রে আইনি প্রোটেকশন নেওয়ার সুযোগ আমার আছে যে এই কাজটা আমি করবো না অস্বীকার করার পরেও মালিক যদি আমাকে হ্যারাস করে তাহলে আমি সেটা করতে পারি। কিন্তু করোনার জনিত পরিস্থিতির কারণে আমাদের আইনে এইভাবে ডিফাইন করা কিছু নাই আমি করব বা করব না এরকম পরিস্থিতিতে। কারণ এই গভর্নমেন্ট তো এসেনশিয়াল সিচুয়েশন হিসেবে ডিক্লেয়ারই করে। আমার যে এই অবস্থাটাকে বিশেষ অবস্থা, সেই বিশেষ অবস্থার কারণে যে আমি কাজটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আছে, এটা কি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে আমাদের এটা ঝুঁকিপূর্ণ? আসলে তো করে না। ফলে আমাকে তো আসলে আইনে যাবো তো আমি পরে, আগে তো পলিসি লেভেল থেকে ডিক্লারেশন আসতে হবে। তো সেই ডিক্লারেশনটা তো খুবই দেখবেন ক্যাটাগরিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে যাতে মানে আইনের পাশ দিয়ে সরে যাওয়া যায়। আর আইন থাকলে বা কি হয়, কত আইন তো আছে, সেই আইন তো মানে নাই। সেটি তো একটা প্রশ্নই। রাষ্ট্র মানে নাই, মালিক মানে নাই, ল এন্ড ফোর্সেস এজেন্সি মানে নাই তো কেউই। শ্রমিক মানে নাই। এই জায়গা থেকে যদি সে শক্ত হয়ে দাঁড়াতে পারতো তাহলে না বোঝা যেত যে আমি না মানার কারণে কি হয়েছে। শ্রমিকের তো খোলবে কানে কানে শুনলেই দল বেঁধে বেঁধে চলে আসছে, শ্রমিক বন্ধ হবে শুনলে পরে আবার দল বেঁধে বাড়ি চলে যাইতেছে। এই যে শ্রমিকের উপরে ট্রেড ইউনিয়নের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের দুর্বলতা এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে কোনো বলতে পারবো না যে আমাদের দুর্বলতা ঘটেনি। কারণ শ্রমিককে আমরা যেহেতু আসলে এই প্রান্তিক জনগোষ্ঠী থেকে শ্রমিক এখানে আসছে এবং সিচুয়েশনটা এরকম যে এই শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়নে এনগেজ করার মতো যে ধরনের প্রতিবেশ দরকার সেটা বিলংস করে না। রাষ্ট্র অব্যাহতভাবে পুঁজির পক্ষে থাকে এবং পুঁজি বলতে এই মালিক যারা এখানে আমরা এই দোকান ঘরেই বলা যায়। আসলে স্বপন ভাই কিছু মনে করেন না, গার্মেন্ট শিল্পকে অনেক বড় শিল্প, রপ্তানিমুখী শিল্প বলে এ করতেছে, কিন্তু এটা অর্ডারের উপরে বেস করে শিল্প। অর্ডার নেই তো শিল্প শেষ। তো তাহলে আসলে এই শিল্পর বেসিক ক্যারেক্টারটাই হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল শিল্প। তো সেই জায়গাটাতেই এরা আসলে আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের যেখানে জবলেস অবস্থা, বেকারত্বের সংখ্যা অনেক, আমরা সহজে এখানে হয়তো চাকরি এফোর্ড করতে পারি। এইসব কারণে আমাদের ভিতরে আমাদের বেঁচে থাকার প্রয়োজনে আমাদেরকে এখানে ঝুঁকতে হয়, যেতে হয়।
কিন্তু তা না হলে পরে আসলে আমাদের সাথে যে অশ্লীল আচরণ করা হয়েছে, যে অমানবিক আচরণ করা হয়েছে, এটা ট্রেড ইউনিয়নের পক্ষে মেনে নেওয়া, এটা আসলেই বলতে হবে যে এটা আমরা অনেক অনেক মানে কি বলে দুঃখ জ্বালা যন্ত্রণার ভিতর দিয়ে আমাদেরকে মানতে হয়েছে। কেন, যেহেতু এটা শ্রমিকরা হয়তো কখনো কখনো বিস্ফোরণ ঘটায়, কিন্তু সেই বিস্ফোরণটা খুবই পরিকল্পিতভাবে দীর্ঘস্থায়ী রূপে মানে কন্টিনিউয়াস যে মুভমেন্ট বলে সেই ফর্মের ভিতর থেকে আমরা এখনো আগাইতে পারিনি। যদি পারি তাহলে নিশ্চয়ই এই অবস্থা কাটবে। সেটা গার্মেন্টস দিয়েই করতে হবে তা না, দেশের যে কোনো সেক্টরেই যদি এটা করা যায় এবং ন্যাশনাল সেন্টার গুলা বা সেক্টরাল ফেডারেশন গুলা এরা যদি নিজেদের ভিতরকার সংকীর্ণতা বা দুই ধরনের সংকীর্ণতায় বলবো, নিচুত্বের জটিলতা বলেন আর দাম্ভিকতা বলেন, দুটাই সংকীর্ণতা, এখান থেকে যদি বেরোয় এসে আমরা ইউনিফাইড মুভমেন্ট গ্রো আপ করতে পারি, যেটা ধরেন কোভিড সিচুয়েশনে ইন্ডিয়া করেছে। যদিও আইনের দিক দিয়ে তাদের উপরে অনেক খড়গ আসছে, কিন্তু সেটাকে প্রোটেস্ট করার জন্য তারা কিন্তু সম্মিলিতভাবে অগ্রসর হয়েছে। তো এই জায়গাটায় আসলে আমাদের এখনকার সিচুয়েশন কোভিড আমাদেরকে দেখাই দিচ্ছে চোখে আঙুল দিয়ে, যত বেশি আমরা এনগেজ হইতে পারবো, যত বেশি আমরা অ্যাকোমোডেট হইতে পারবো, তত বেশি আমরা রাইটস প্রোটেক্ট করতে পারবো। তা নাহলে পরে ওরা ডিভিশন, ওদের যে থিওরি আছে ডিভাইডেড এন্ড রুল, এই থিওরি দিয়েই আমার ডিভাইডেড সুযোগটাকে ওরা কাজে লাগাতে। এই যে আমি বিধিতে কাজ করতেছি, এর আগে আইনে কাজ করছি, স্বপন ভাই এখানে আছে, নাসিম ভাই অবশ্য হেমোর দুর্ভাগা দেশ, এটাও একটা দুর্ভাগ্য আমাদের যে ট্রাইপার্টাইট ডিসিশন হওয়ার পরেও নাসিম ভাই আর আমাদের সাথে কাজ করার সুযোগ পাইনি। এটা আসলে কমপ্লেন হিসাবে যদি নাও বলি, এটাই বাস্তবতা। মানে মিটিং এ আমরা ঠিক করে আসলাম, ওভারনাইট দেখা গেল যে আসলে রেজুলেশন অন্য একটা চলে আসছে। এটা নাসিম ভাইয়ের কাছে যেমন প্রেস্টিজিয়াস, আমাদের কাছেও তো প্রেস্টিজিয়াস। তারপরেও ওখানে আমাদেরকে থাকতে হয় কেন? আসলে তা না হলে তো ওই যে উইন ওভার দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি আসবে। এরপরে মনের দুঃখ মনে গোপন করে নাসিম ভাইরও আমার সাথে কাজ করতে হবে, আমারও নাসিম ভাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে আমার কাছে টেনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ল্যাকিংস। এটা কোনো অবস্থাতেই বলা যাবে না এটা ক্রেডিটের ব্যাপার। এটা হচ্ছে এই ল্যাকিংসটা আমাদের, যে আমি যদি এটাকে ডিনাই করি তাহলে দেখা যাবে ইন দ্য ফাইন মর্নিং আজকে হয়তো একটা অপরচুনিটি হয়েছে এটা দেখার বা কিছু বলার, কালকে দেখা যাবে এই জায়গা থেকে খাতা থেকে আমার নামটাও কেটে দিয়ে হয়েছে যে না এইটা নন কোঅপারেশন পার্সন, একে দিয়ে ট্রেড ইউনিয়নের আইন বা বিধি হবে না। তো এটা আসলে সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন, এটা এই সমস্ত জায়গায় যে কাজ করাটা একটা সৌভাগ্যের চেয়ে দুর্ভাগ্যের ব্যাপার বেশি। শ্রমিকদের সৌভাগ্য হয় হয়তো যদি আমি সিনসিয়ার রোল প্লে করি আইন প্রণয়নের ক্ষেত্রে। এই যে এখানে স্বপন ভাই আছেন, আমাদের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন গুলো ছিল, যে আমরা আসলে দেখছি যে এখানে কি বা ক্রাইসিসের মোমেন্ট, অর্থাৎ বিল একদিনে এনে নিয়ে সামনে নিয়ে এসে বলতেছে আজকের ভিতরে এটা মতামত চূড়ান্ত করে দিতে হবে। আমরা হয়তো রেগুলার কাজ করতেছি দেখে আমাদের এক ধরনের নলেজ থাকে, কিন্তু পার্লামেন্টের যে বিলটা উঠবে সেই বিলটা আমি স্টাডি করা ছাড়া আমি কমেন্টস পাস করে দেবো পার্লামেন্টের কাছে, এটা কি সম্ভব? তো এটা এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে আমাদেরকে বিল দিতে হয়েছে, যে ঠিক আছে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, কিন্তু নোট অফ ডিসেন্ট আমি দিচ্ছি বা আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে কেউ দিচ্ছে, কিন্তু সেটা গ্রহণ করা না করা তো নির্ভর করতেছে রাষ্ট্রের উপর। এটা আমি হয়তো বলতে পারবো যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আবার সামনের দিনে রেজ করতে পারবো কোশ্চেনটা, কিন্তু অত শর্ট পিরিয়ডের ভিতরে এই টোটাল প্রেশারটা নিয়ে সমস্ত জিনিসগুলো তো অ্যাড্রেস করা যায় না। কারণ আমি এক ধরনের প্রিপারেশন নিয়ে গেছি, আপনি আরেক ধরনের প্রস্তাবনা আমার সামনে নিয়ে এসে দিয়ে দিলেন, আমি এখানে কতটুকু এখানে যুক্ত করতে পারবো কতটুকু, এটা খুবই ট্রাবল কাজ আমাদেরকে করতে হয় বাধ্য হয়েছে। যদি আমরা না করি তাহলে আসলে আরো বেশি ক্ষতি সাধন হয়ে যাবে শ্রমিকের। কেন, রাষ্ট্রের যে সংজ্ঞা দিয়ে রাষ্ট্র তৈরি হয়েছিল সেই সংজ্ঞা দিয়ে আসলে পৃথিবীর কোন রাষ্ট্রই সেই জনকল্যাণমূলক কাজটা করে না। আমাদের দেশের কথা বাদই দিলাম, উন্নত দেশের দিকে গেলেও সেই জায়গাটা আছে। আশিক ভাই আপনার কাছে আবারও আসবো। আমরা একটু নাসিম ভাইয়ের কাছে যেতে চাই। নাসিম ভাইয়ের কাছে একটু যেতে চাই আসলে বিধির একটা বিষয় দিয়েই আলোচনায়, সামগ্রিক বিষয়। বিধির 29-এ যেটা বলা আছে যে আপনার যেটা তদন্ত উপকমিটি বা তদন্ত কমিটির কথা যেটা বলা আছে, বিধি 29-এর আপনার 6-7 যেটা বলা আছে, 3-7 শ্রমিক পক্ষের, মালিক পক্ষের তো থাকবে, শ্রমিক পক্ষের যে প্রতিনিধি সেটা হলো যে আপনার কারখানার ভিতরকার কোন শ্রমিক হবে আর কি, এবং তার যে পদ
তার নিচের কোনো পদ না, তার উপরের পদে, এরকম কারখানার ভিতর থেকে শ্রমিক হইতে হবে। তো সেটা বাস্তবে যেটা দেখা যায় যে সেটা আসলে বাস্তবে সম্ভব হয় না, কারখানার ভিতর থেকে তার পক্ষে কেউ প্রতিনিধি হিসেবে পাওয়া যায় না, এবং যে কারণে একতরফা বিচার কার্যক্রমটা হয় বা সেখানকার ইয়েটা শুধু মালিক পক্ষের উপস্থিতিতে ঘটনা ঘটে, যেখানে আসলে এক ধরনের কি বলবো যে ন্যায় বিচার পাওয়া থেকে শ্রমিকের বঞ্চিত হওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে যদি নাসিম ভাই আইনের মানে এই জায়গাতে কি বলে যে আসলে শ্রমিক তো তার প্রতিনিধি, এখানে বিধিতে বলা আছে যে শ্রমিকের পক্ষে তার প্রতিষ্ঠানের ভিতর থেকে একজন নিয়ে হতে পারবে, কিন্তু বাস্তবে সেটা বাস্তবতা হলো যে সেটা সম্ভব হয় না। হ্যাঁ, যে কারণে তার যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেখান থেকে সে বঞ্চিত হচ্ছে। সেটা আসলে আইন কি বলে এই জায়গাটাতে, নাসিম ভাই কি বলেন? নাসিম ভাই আপনার মাইকটা মিউট মিউট করা আছে, আনমিউট করুন। যে কথা আমরা বলতেছি, আগে তো ছিল যে কোন তদন্ত কমিটি গঠন করা হলে শুধুমাত্র মালিকের প্রতিনিধি বা মালিকের নমিনেটেড তদন্ত কর্মকর্তারাই তদন্ত করত। এখন এই যে মালিকদের যে তদন্ত করার যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেটাকে অনেক ভাবেই আপত্তি করা হয়েছে। আপত্তি করার প্রেক্ষিতে গভর্নমেন্ট আপনার ওই যে 13 সালের সংশোধনীতে এটা নিয়ে আসছে যে আপনার যে কোনো তদন্ত কমিটি যদি গঠন করা হয়, এই তদন্ত কমিটিতে আপনার ওয়ার্কারের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। তাহলে এটা জিনিসটা কিন্তু আসলে এই যে অন্তর্ভুক্তটা করা হয়েছে এটা ওয়ার্কারদের দাবির প্রেক্ষিতেই করা হয়েছে, ঠিক আছে। এইটা ভালো দিক একদিক দিয়ে, কিন্তু এইটার জন্য প্রস্তুতি ছিল কিনা, মানে শ্রমিকদের বা শ্রমিক আন্দোলনের মানে প্রকৃত প্রস্তুতি ছিল কিনা, এখন এটা কিছুটা মানে গলার ফাঁস হয়ে দাঁড়াইছে আর কি জিনিসটা। মানে একদিক দিয়ে মানে যাইতে কাটা আসতে কাটা বলে না, ওইরকম আর কি। এখন আমি একটু বিস্তারিত বলতেছি। এখন যেটা হলো তাতে যদি আপনার একটা কমিটিতে যদি মানে কমিটিতে যদি আপনার শ্রমিকের প্রতিনিধি দেওয়া হয়, সেই প্রতিনিধিটা কি আসলে কিন্তু তদন্ত করার জন্য সেই প্রতিনিধির ক্যাপাসিটি তার আছে কিনা, সক্ষমতা তার আছে কিনা, সেটা কিন্তু আপনার এখন চিন্তা করতে হবে। কনক ভাই যেটা বললেন যে প্রতিষ্ঠানের ভিতর থেকেই তদন্ত কমিটির সদস্যদেরকে দিতে হবে এবং তার তার পদমর্যাদার বা তার ডেজিগনেশনের বা তার শ্রেণীর নিচে হতে পারবে না, এটা না মানা যেতে পারে। কিন্তু কারখানার প্রতি ভিতরে যদি যেটা যদি দিতে হয় একজন শ্রমিকের মধ্যে থেকে বা একজন কর্মকর্তার থেকে আপনি নমিনেট করতে চান, সেরকম লোক আপনি পাবেন কিনা সেটা হলো একটা কথা। আর যদি পানও, সেই দুইজন ব্যক্তির বা একজন ব্যক্তি যদি যে আপনার পক্ষে কর্মকর্তা হবে তার তদন্ত করার সক্ষমতা আছে কিনা সেটা হলো আর একটা প্রশ্ন। কারণ কোনো কারণে যদি মালিক পক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তাকে যদি তার পক্ষে রিপোর্ট লিখে যদি রিপোর্টে সই করে ফেলে, সে শ্রমিক কিন্তু যতই ইনোসেন্ট হোক না কেন, যতই তার নির্দোষ হোক না কেন, সে কিন্তু আদালতে যায় কোনো সুবিধা সে পাবে না। কারণ আদালতই বলবে যে ভাই আপনারই তো প্রতিনিধি আপনাকে দোষী সাব্যস্ত করছে, সুতরাং আপনার পক্ষে তো যাওয়ার আমার কোনো সুযোগ নেই। সুতরাং এই বিষয়গুলা একটু দেখার বিষয় আছে। এইটা এমন যদি হইতো যে আপনার শ্রমিক পক্ষ, শ্রমিক সংশ্লিষ্ট শ্রমিক তার মানে যে কোনো প্রতিনিধি মনোনয়ন করতে পারবে তদন্তের জন্য, এই ইউনিয়নের মধ্যেই হোক, ইউনিয়নের বাইরেই হোক, কারখানার মধ্যেই হোক, কারখানার বাইরের থেকে হোক, অন্তত একজন প্রতিনিধিকে যদি সে মনোনয়ন দেওয়ার সুযোগ পাইতো, তাহলে হয়তো একটা আপনার একটা রিলিফ বা একটা প্রতিকার ওয়ার্কারকে দেওয়া যেত এই ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টা এখন গলার ফাঁসের মতো হয়ে গেছে। অর্থাৎ আমাদের শ্রম আন্দোলনের প্রেক্ষিতে ওয়ার্কারদের রিপ্রেজেন্টেটিভ অ্যালাউ করা হয়েছে, কিন্তু সেখানে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা এখন বের হয়ে আসতেছে। সেই প্রতিনিধির সক্ষমতা আছে কিনা, সেই প্রতিনিধির আপনার সে ইভেন সে ইয়ে দিতে চায় কিনা, কি বলে আপনার এই তদন্তে প্রতিনিধিত্ব করতেই চায় কিনা, সে যদি তদন্তে প্রতিনিধিত্ব করে ওয়ার্কারের পরে যদি মালিক তাকে আবার তার বিরুদ্ধে যদি আবার মানে নিবর্তনমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা নেয় যে তুমি তো ওই মিয়ার পক্ষে থাইকা তুমি রিপোর্ট
ম্যানেজমেন্টের বিপক্ষে দিয়েছে, পরে তো ওর উপরেই তো তখন আসবে জি। যে তার প্রতিষ্ঠানের ভিতরে থেকে এটি করা আসলে খুব কঠিন। কঠিন। নাসিম ভাই, তারপরে জি, জি বলেন। এই ব্যাপারে আপনার কাছে একটা দর্শকের প্রশ্ন ছিল, আমরা যদি একটু প্রশ্নটা দেখি। তৈবুর রহমান বলছেন, নাসিম জি আমি দেখছি, হ্যাঁ এটা আমি দিতে যাচ্ছিলাম উত্তরটা। জি, এটা মানে এইটার সাথে পাশাপাশি একটা জিনিস একটু বলি যে 102.5 থেকে অব্যাহতি মানে ওই যে ওভারটাইমটা বোধহয় ওভারটাইমটা যে 2 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টা করার যে সুযোগটা ওয়ার্কারদের আছে সেটাই অব্যাহত রাখা হয়েছে। তাহলে এটা তো এখন সাংঘর্ষিক তো মানে বলাই যায় তৈবুর ভাই, যে এই কাজ একদিক দিয়ে ওয়ার্কার মালিকরা বলতেছে কাজ নাই, আর একদিক দিয়ে তারা ঠিকই ওভারটাইমটা পরিমাণটা বাড়ায় নিতেছে। এটা তো সিম্পল, সেটা হলো আপনি যদি মানে কাজ যদি কমও থাকে, আপনি ওয়ার্কার এখন কমাবে, ওয়ার্কার কমায় আপনার সেই ওয়ার্কারদেরকে দিয়ে আপনি বেশি কাজ করাই নিবে, তাহলে দেখা যাবে যে পার্মানেন্ট ওয়ার্কার তার কমে যাচ্ছে, যেই ওয়ার্কার আছে এবং সেই 4 ঘন্টার জন্য সে যে টাকাটা দিতে হচ্ছে, সেই 4 ঘন্টা যদি আপনি একজন নতুন ওয়ার্কারকে দিয়ে করানো হইতো বা একজন ওয়ার্কারকে স্বাভাবিক টাইমে করা হইতো, সেটা ওয়ার্কারের বা সেটা মালিকের জন্য লস হইতো। সুতরাং এটা সিম্পল কথা, এটা হলো আপনার পুরা ক্যালকুলেশনের ব্যাপার। এই মানে আপনার ছাঁটাই হচ্ছে এটা কোনো বিষয় না, কিন্তু ওভারটাইমটা যাতে তারা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা এটা রাখতে পারে, এটা তারা রেখে যাবে। কারণ এটা আজকে দুই একটু অসুবিধা হলেও তারা তাদের সামগ্রিক বিবেচনায়, তাদের দীর্ঘমেয়াদী মানে আপনার মানে ক্যালকুলেশনে তারা দেখতেছে যে ওই 4 ঘন্টাটা রাখলে তাদের জন্য লাভ হবে। কারণ আপনার 4 ঘন্টার জন্য ধরেন আমি যদি ধরি আপনার একটা ওয়ার্কারকে যদি 8 ঘন্টা কাজ করানো হয়, তাহলে সে একটা মানে সে স্বাভাবিক বেতন এবং গ্রস মজুরি পাচ্ছে। একজন ওয়ার্কারকে যদি আপনার আরো 4 ঘন্টা ওভারটাইমে করানো হয়, হয়তো ধরেন 4 ঘন্টা করানো হলো, বা ধরেন আমি যদি যোগ করে ধরি যে 4 ঘন্টা 8 ঘন্টা ওভারটাইম করানো হলো, সেই 8 ঘন্টার জন্য মালিককে আপনার যেই মজুরি দিতে হচ্ছে, ঠিক আছে, 8 ঘন্টার জন্য ওভারটাইম মজুরি দিতে হচ্ছে, মানে স্বাভাবিক নিজে মজুরি দিতে হইতো, 8 ঘন্টা ওভারটাইম কাজ করানোর কারণে তাকে অনেক কম মজুরি দিতে হইতেছে। সুতরাং এটা সিম্পল একটা হিসাবের ব্যাপার, মালিকরা এটা কোনোদিনই ছাড়বে না, যতদিন পর্যন্ত ওভারটাইম, যত বেশি ওভারটাইম করানোর সুযোগ থাকবে ততদিন তারা এটা চালায় যাবে। এবং এইটা যদি এখন যদি আপনি তর্কের খাতিরে ধরেও নেই, এখন ওভারটাইম বেশি নাই, কিন্তু তারা কিন্তু এই দাবিটা কিন্তু এটা কিন্তু সুবিধাটা তারা ছাড়বে না। তারা কিন্তু আজকে হয়তো 7 দিনের জন্য বা 1 মাসের জন্য ওভারটাইমটা করানোর তার দরকার হবে না 4 মাসে 4 ঘন্টা, কিন্তু কারণ আগামী 2 মাস পরে থেকেই কিন্তু তার দরকার হবে। সুতরাং তারা এই যে সুবিধা যেটা আছে, যে 5 বছর ধরে যে সুবিধাটা তারা পাচ্ছে, সেটাকে তারা চলমান রাখবে। এটা তাদের একটা দীর্ঘমেয়াদী হিসাব, ছোটখাটো কোনো হিসাব না। আমি একটু কনক ভাই, আমি এই নির্বাচন বিষয়ে এই স্বপন ভাই একটা বিষয় বলছিলেন, আমি একটু এটাকে না বললে মানে আপনি আমাদের সুযোগ না দিলেও আমাকে বলতে হবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেটা হচ্ছে যে এই আশিক ভাইও বললেন, তারপরে এই স্বপন ভাইও বললেন যে ইলেকশন এখন আপনার হবে এই তত্ত্বাবধানে হচ্ছে, আর হাইকোর্টের একটা রায়ের কারণে এই ডিরেক্টর অফ লেবারের তত্ত্বাবধানে ইলেকশনটা হচ্ছে। এখন স্বপন ভাই যেটা সেই হাইকোর্টের রায়ের আলোকেই, আমি যেটা মনে পড়তেছে, হাইকোর্টের রায়ের আলোকেই এই তত্ত্বাবধানের ক্ষমতাটাকে মানে ইনকর্পোরেট করে, এই তত্ত্বাবধানের এই ক্ষমতাটাকে অন্তর্ভুক্ত রেখে তারা বিধি প্রণয়ন করতে চাইছে। এটা স্বপন ভাই বললেন, বোধহয় আমি যদি ভুল না শুনে থাকি, স্বপন ভাইদের বাধার কারণে এটা ঢুকানো হয় নাই, এই কথাটা বোধহয় স্বপন ভাই বলছেন। ঠিক আছে, যদি এইটাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ওয়ার্কারদের কোনো লাভ হলো না। কারণ আপনি যদি বিধিতে যদি এইটাকে মানে এটাকে না ঢুকান, অন্য কোনো অনুকূল যদি কোনো কিছু করতে না পারেন, তাহলে কিন্তু হাইকোর্টের রায়ে কিন্তু যেটা বলা আছে সেটা হলো যে এই সম্পর্কিত নতুন রায় মানে সরকার আইন প্রণয়ন বা বিধি প্রণয়ন না করা পর্যন্ত হাইকোর্টের রায়টা কিন্তু বহালই থেকে যাবে। এটা কিন্তু আপনার মাথার থেকে কিন্তু যে এই যে আপনার যে গলা কাটার অবস্থা যেটা আছে, আপনার যে আপনার মাথার মধ্যে যে হাতুড়ি দিয়ে বাড়ি খেয়ে যেতেছেন, এই বাড়িটা কিন্তু আপনি খেয়ে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিধিমালায় হাইকোর্টের রায়টা বলে নাই আমার রায়টাই আমাকে আপনাদেরকে রাখতে হবে। হাইকোর্ট বলছে নতুন কোনো কিছু বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত এই ব্যাপারে তত্ত্বাবধানের এই এই আমার রায়টাই আইন হিসাবে চলে যাবে। এখন আপনি যদি বিধিমালায় যদি কিছুই না করেন, এটাকে হাইকোর্টের রায়টাকে আপনার জন্য সহজসাধ্য না মানে করার জন্য কিছুই না করেন, হাইকোর্টের রায়টা কিন্তু টিকে থাকবে। কিন্তু
তাতে কিন্তু আপনি কিন্তু যে জাতাকলের মধ্যে আছেন, হাতুড়ির বাড়ি খাইতেছেন, সেটা কিন্তু আপনি খাইতেই থাকবেন, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখেনি। ধন্যবাদ। জি, ধন্যবাদ নাসিম ভাই। নিশ্চয়ই স্বপন ভাই, নাসিম ভাই কিন্তু স্বপন ভাই বলবেন। আমরা স্বপন ভাইয়ের কাছে দুটো জিনিস নিয়ে যেতে চাই আর কি। একটা হলো যে নাসিম ভাই সে যেটা কথা বললেন সেই ক্ষেত্রে আপনারা আসলে আপনাদের ভাবনাটা কি ভাবছেন, আর একটা হলো যে তদন্ত কমিটির ক্ষেত্রে যেটা নাসিম ভাইকে বলেছিলাম, আপনারা সেই প্রস্তাবনাটা রাখছেন কিনা, যে ফ্যাক্টরির ভিতরে থেকে বাস্তবতা যেটা, সেটা নাসিম ভাই বললেনই যে ফ্যাক্টরির ভিতর থেকে বাস্তবতা আসলে সম্ভব হয় না, বা কেউ রাজিও হয় না, সেখান থেকে চাকরি হারানোর ভয়, নানা ধরনের বিষয় থাকে। তাহলে সেগুলো মানে প্রতিষ্ঠানের বাইরে থেকে ক্লাব ফেডারেশন বা ন্যাশনাল ফেডারেশন বা আইন সম্পর্কে কোনো অভিজ্ঞ ব্যক্তি তার সাহায্য নিয়ে, কারণ তো তার যেহেতু তার আইনি সহযোগিতা পাওয়ার বা তার সেই অধিকার আছে শ্রমিকের, সেরকম কোনো প্রস্তাবনা আসলে আপনারা রাখছেন কিনা এবার, এটা এক। দ্বিতীয় যেটা আপনাকে বলছি, যে আরেকটা বিষয় হলো 111 যেটা 111 বিধি 111-তে যেটা উৎসব ভাতার বিষয়ে যেটা বলা আছে, যেখানে একটা বড় রকমের মানে ঘাবলা হয়ে আছে। উৎসব ভাতা বলেছে কিন্তু মূল মজুরির অধিক হবে না। হ্যাঁ, যেটা আসলে মূল মজুরির অধিক হবে না মানে তার মানে 100 টাকা দিলেও সেটিকে বোনাস হতে পারে আর কি। 100 মানে 1000 টাকা যদি বেসিক বেতন হয়, মালিক যদি 100 টাকাও দেয়, তাহলে কিন্তু সে আইন ভঙ্গ করতেছে না। না না, হ্যাঁ। ফলে এই জায়গাটায় আপনাদের মানে এই দুটি বিষয়ে আপনাকে নিয়ে একটু আসি, যে আপনাদের কোনো প্রস্তাবনা আসলে বা এটা নিয়ে আপনারা প্রস্তাবনা করছেন। জি সোম ভাই, একটু আনমিউট করে নেন সোম ভাই। জি, ধন্যবাদ কনকদা। আমি শুনছিলাম। প্রথমে আমি একটু নাসিম ভাইয়ের ওই লাস্টের ইস্যুটা একটু কথা বলতে চাই। ওটা একটু ভুল শোনা হয়েছে হয়তো। আমি আসলে হাইকোর্টের যে বান্ডিক আছে, এবং হাইকোর্টের বান্ডিকের কারণে যে নির্বাচন কার্যক্রমে যে শ্রম দপ্তরের যে আপনার বর্তমানে অংশগ্রহণ, সেইটা বহাল আছে। সেইটা ব্যাপারে সেটা ঠিক আছে। সেটা তো আমরা হাইকোর্টের বান্ডিক ওইখান থেকে যদি আমরা রিড করে ওটা সরাইতে না পারি, তাহলে আসলে এখানে এটা কাজ হবে না। আমি যেটা বলছি যে নতুন করে দল আমাদের রিটার্ন, যে বাৎসরিক যে রিটার্ন সাবমিট করা হয়, সেই রিটার্ন সাবমিটের সময় আমরা যে সাধারণ সভা করব, সেই সাধারণ সভায় তাদেরকে ইনভাইট করা লাগবে, এবং তাদের উপস্থিতিতে সেই রিটার্ন পাস করতে হবে, এবং তারপরে এটা আমরা জমা দিতে পারবো। এইরকম একটা প্রস্তাবের আমরা একসাথে বিরোধিতা করার কারণে সেই প্রস্তাবটা আসলে বাতিল হয়েছে। ওইটা ঠিকই আছে, ওইটা ঠিক আছে। তবে ওইটার মধ্যে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, যেটা আশিক ভাইও জানেন। সেটা হলো যে আমরা যেটা বলছি যে পর্যবেক্ষণটা ঠিক আছে, কিন্তু এখন যে যাচাই বাছাই, যেটা যে শ্রম পরিচালক যে যাচাই বাছাই করবেন একটা কমিটি নির্বাচন সমাপ্ত হওয়ার পর, সেখানে যে কমিটি আসবে, সেই কমিটিগুলি এতদিন পুরাপুরি যাচাই বাছাইয়ের তাদের একটা এখতিয়ারের বিষয় এখানে নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি সিঙ্গেল কমিটি পড়ে, তাহলে সেটা সাথে সাথে নথিভুক্ত করবে। এটা নিয়ে তাদের আর কোনো এখানে কোনো কার্যক্রম নাই। যদি কোনো ডাবল কমিটি আসে, ইলেকশনের পর কোনো কারণে একাধিক কমিটি আসে, তাহলে সেই ক্ষেত্রে শ্রম পরিচালক সেটাকে যাচাই বাছাই করে সেখানে নথিভুক্ত করবেন। এটা হয়েছে আর কি এই জায়গায় ডিসিশন। তো আমি একটু কনকদার প্রশ্নে আসতে চাই। আসলে প্রথম হলো যে আপনি যেটা বলছেন, যে সেটা হলো আসলে তদন্ত যে প্রক্রিয়া এখন, সেই তদন্ত প্রক্রিয়া নাসিম ভাই আসলে খুব ভালো বলছেন, কারণ তিনি আমার চাইতে অনেক অনেক বেশি ভালো এটা জানেন। কিন্তু বাস্তবতা হইলো যে আসলে এই তদন্ত প্রক্রিয়ায় যেই শ্রমিক, আমরা তো, কারণ আমাদের গার্মেন্টস এই ঘটনাগুলি বেশি ঘটে, এবং এই তদন্ত প্রক্রিয়ায় আসলে শ্রমিক পক্ষের যে প্রতিনিধি, সেটা আসলে পাওয়াই যায় না। কারণ কোনো শ্রমিকই সাহস করে না যে সে এখানে গিয়ে তার নামটা দিতে, এবং সে যদি উপস্থিত হয়, প্রথম তো তার ক্যাপাসিটি আছে কিনা সেটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইলো সে এখানে অংশগ্রহণের পরে 2 দিনের মধ্যে হয়তো তাকেই কোনো না কোনো ইস্যু আর কি তৈরি করে তাকে বের করবে, যে তার জন্যই আবার আরেকটা তদন্ত কমিটি পরবর্তীতে করা লাগবে। তো তার মানে হলো যে এখানে একটা কঠিন অবস্থা, এবং এই ধরনের কঠিন অবস্থাগুলি আসলে পরিবর্তন, বিধি দিয়ে সবকিছু এর পরিবর্তন ঘটানো সম্ভব না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আইনে পরিবর্তন। শরণ ভাই, একটু আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য, এটা কিন্তু বিধিতেই আছে
বিধিতেই হ্যাঁ। এই জিনিসটা বলা আছে, বিধির মানে সাথে যে জিনিসটা বলা আছে, তার সাথে বিধির এই বিষয়ের বিধি আপনার 29-এর সাথে যেটা বলা আছে, তাহলে সেটা তো বিধির এই পরিবর্তনটা আপনারা চাচ্ছেন কিনা, সাথে যে কথাটা বলা আছে আর কি। আমরা তো আমরা এইটা সহ আমাদের আমাদের বিধিতে এবার আমাদের অসংখ্য আপনার কি বলে সংশোধনী প্রস্তাব আছে, এবং এইগুলিতে আসলে বেশি কাজ করছে আমাদের স্কোপ, কারণ তারা দীর্ঘদিন কাজ করছে এবং একটা টিম হিসেবে কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা আইবিসি এখানে থাকলেও আমাদের কোনো প্রস্তাবনা দেওয়ার ব্যাপারে আসলে মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি, তাদেরকে বলছিল, তারা এটা তৈরি করে দিছে। তো আমরা সর্বশেষ যখন বিধির কাজ শুরু হবে তখন মন্ত্রণালয় থেকে বললো যে আপনারাও একটা সংশোধনী দেওয়া উচিত। তখন আমরা তাড়াহুড়া করে আমরা তখন সংশোধনী দিতে গিয়ে আমরা ওই স্কোপের যে সংশোধনীটা এইটাকেই মেইনলি সাপোর্ট করে কিছু কিছু জায়গায়, মাত্র একটা জায়গায়, যেমন আপনার পার্টিসিপেশন কমিটি আছে, যেখানে আপনার পার্টিসিপেশন কমিটির ক্ষেত্রে যেমন এখন বলা আছে যে ট্রেড ইউনিয়ন থাকলে সেখানে পার্টিসিপেশন কমিটির প্রয়োজন হবে না। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন হইল যে যেখানে অলরেডি পার্টিসিপেশন কমিটি বিদ্যমান আছে সেইখানে ট্রেড ইউনিয়ন হওয়ার পর ওই কমিটির কি হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করা হয়নি। সেই কারণে আমরা বিধিমালায় এটাকে পরিষ্কার করে একটা প্রস্তাব আনছি। এরকম অনেকগুলি আমরা প্রস্তাব আনছি, আবার অনেকগুলি প্রস্তাব আমরা স্কোপের প্রস্তাবকে আমরা সমর্থন করে গেছি, যেহেতু তারা এটা নিয়ে অনেক স্টাডি করছে এবং অনেকদিন কাজ করছে, যে কারণে আমরা ওইটা সমর্থন করছি। আমরা কিছু কিছু জায়গায় আমরা এইরকম মানে আমরা একটু ডিফারেন্ট প্রস্তাবনা আছে যেগুলি নিয়ে আমরা এখানে কাজ করছি। আর আপনি আরেকটা কথা যেটা বললেন সেটা হলো যে আমাদের আসলে উৎসব বোনাস, যে উৎসব বোনাস এখন এইটা আগে এক সময় ঘোষণা ছিল না বা নির্ধারণ আমাদের ছিল না, এখন সেটা আনার পর এটা আমাদের জন্য আরো বিপদ হয়ে গেছে। বিশেষ করে আমরা কারণ সেক্টরের কথা আসলেই তো গার্মেন্টস আছে, আর গার্মেন্টস আসলে আসলে আমরা যাদেরকে শিল্পপতি মনে করি, যারা শিল্পপতি তারা কিন্তু আসলে শিল্পপতি, তারা একটা স্ট্যাটাস মেনটেন করে এবং তারা এক ধরনের ফ্যামিলি থেকে এসেই আসলে ব্যবসা বাণিজ্যের মধ্যে ওইভাবে তারা লেখাপড়া শিখে তারা করেন। আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরাও অনেক শিক্ষিত, কিন্তু তারা আসলে যেইভাবে আমি দেখি যে একটা কেমিক্যাল মেটাল যে সমস্ত কারখানাগুলি আছে, বড় বড় আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত জায়গার শিল্পপতিদের যে আসলে তাদের যে মালিকের যে এক ধরনের আচরণ সমস্ত শ্রমিকদের সাথে বা তার ম্যানেজমেন্টের ভিতর দিয়া যেই প্রক্রিয়াগুলি চলে, সেটা আসলে আমরা গার্মেন্টসে অনুপস্থিত দেখি। কারণ গার্মেন্টসের দেখা যায় যে গার্মেন্টসের অনেক মালিক আছে বা অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছে যারা অন্যান্য অতীতের যে শিল্প প্রতিষ্ঠান ছিল তার চাইতে অনেক অনেক হাজার হাজার কোটি টাকার মালিক অনেক আছে, কিন্তু তাদের প্যাটার্নটা মোটেই বদলায়নি। সেই কারণে আসলে এই ঘটনাগুলি ওই সমস্ত জায়গায় গার্মেন্টসগুলিতে বেশি ঘটে, যেটা নাসিব একটু আগে বলছে যে এখন এইখানে তাদেরকে ধরার কোনো সুযোগ নাই, যে একটা বেসিকের বেশি হবে না। এখন যদি আপনার 10,000 টাকা বেতন হয়, বেসিক যদি 5,000 টাকা হয়, তাহলে সেখানে যদি 1,000 টাকাও দেয়, 500 টাকাও দেয়, সেই ক্ষেত্রে আইনগতভাবে তাকে কোনো কথা বলার বা এটা প্রোটেস্ট করার কোনো সুযোগ নাই। তো সেইটা আসলে আমাদেরকে এখান থেকে এটার একটা পরিবর্তন ঘটানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং সেটা আমাদের চেষ্টা করতে হবে জোরালোভাবে। তবে আমরা যত চেষ্টাই এখানে করি না কেন, আশিক ভাই বলছেন বারবার যে আমাদের শ্রমিক আন্দোলন, যেমন একটা হলো যদি পার্লামেন্টে যায় সেখানে কি হয়, এখান থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, ওখানে গিয়ে ভোটে যখন যায়, গতবার শ্রম আইন সংশোধনীতে আশিক ভাই নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, কিন্তু এটা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, এটা তিনি কিছু প্রশ্ন রেখে এটা স্বাক্ষর করছেন, কিন্তু বাস্তবে পার্লামেন্টে যাওয়ার পর আশিক ভাইয়ের পক্ষে বা শ্রমিক নেতা হিসাবে কয়জন পার্লামেন্ট সদস্য আছে, বা যদি দুই একজন থেকেও থাকে, পলিটিক্যালি তার যে লেভেল, সেখানে তার কথা বলার মতো এই রায়ের আইনের এই পক্ষে, শ্রমিকের পক্ষে কথা বলার মতো কোনো অবস্থা কিন্তু সেখানে নাই। তো যেই কারণে আসলে এই আমরা বিধি এবং আইন, আমাদের এই সংশোধনীর জায়গাগুলি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বলি গণতান্ত্রিক শ্রম আইন, গণতান্ত্রিক ভাবে যদি শ্রম আইন গঠন হয় তাহলে গণতান্ত্রিক শ্রম বিধিমালা হবে, কারণ আইনকে ফলো করে আসলে বিধিমালাটা গঠন হয়। তো সেখানে যদি ব্যাপক
যেমন আমি আপনাকে একটা আইনের ঘটনা দিয়ে বলি যে 27(3)(ক) এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে 2013 সালে, এবং এটা হওয়ার পর এখন এইবারই করোনার মধ্যেই ধরেন হাজার হাজার শ্রমিককে বিভিন্ন কারখানাটা আমি মিলিয়ে বলি যে তাদেরকে যখন নাকি কারখানা খোলার ডেট হইল ওই তারিখ হইতে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। ধরেন কিছু শ্রমিক সে নিল, বাকিদেরকে ঢুকতে দিচ্ছে না, তুমি 5 তারিখে আসো, তুমি 10 তারিখে আসো, এইভাবে তাদের বলছে। 10 দিন পার হওয়ার পরেই 27(3)(ক) যে আমাদের ধারা আছে সেই ধারা অনুযায়ী সেখানে তাকে শোকজ নোটিশ পাঠিয়ে দিলেন, এবং একে একে 2টা নোটিশ দিয়ে 3টা নোটিশ দিয়ে তাকে কি করলেন, তাকে অটো রিজাইনে নিয়ে আসলেন। অটো রিজাইনে আনার পর কি হইলো, তা এরপরে সে যখন যোগাযোগ করলো, তোমাকে তো নোটিশ পাঠানো হয়েছে, এখন তুমি নোটিশ অনুযায়ী তুমি আমাদের সাথে যোগাযোগ করো। তো যোগাযোগ করলে কি হয়েছে, তার 5 বছরের নিচে তুমি কিছু পাবা না, তার আইনগতভাবে পাওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমার রিজাইন আছে 27 ধারায়, সেখানে কেন 27(3)(ক) কে সৃষ্টি করতে হবে, যেখানে আমার রিজাইন দেওয়ার তো বিধান আমার আছে, সেখানে আমাকে অটো রিজাইন করে নিয়ে যাবে, এবং রিজাইনের মধ্যে আমি ঢুকবো না, আমাকে ফোর্সলি সেখানে রিজাইনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি মিসকন্ডাক্ট করি তাহলে সেটা তো আমার 23 ধারা আছে, 23 ধারা অনুযায়ী কিন্তু মিসকন্ডাক্টের আপনার সমাধানের রাস্তা আগে ছিল এবং সেটা এখনো বিদ্যমান আছে। তাহলে সেখানে আমি মিসকন্ডাক্টের জন্যই আমাকে 27(3)(ক) দিয়া আমাকে অটো রিজাইনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই ধরনের মানে যে আইনের যে চালাকি, এইগুলি কিন্তু আমাদের পোশাক শিল্পের মালিকরাই করছে। এটা কিন্তু ওই আমরা যে যাদেরকে শিল্পপতি হিসাবে আসলে আমরা মনে করি যে তারা আসলে এক ধরনের শিল্পপতির হওয়ার মতো যোগ্যতা নিয়ে তারা আসছে, আসলে তাদের দ্বারা এটা কম হয়, আমার পোশাক শিল্পে সেটা বেশি হচ্ছে। তো এই কারণে আমরা যেটা বলতে চাই যে আসলে গণতান্ত্রিক শ্রম আইন এটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, সকল পক্ষের সমানভাবে কথা বলার সুযোগ না হবে, এবং আমরাও আমাদের ট্রেড ইউনিয়নের জায়গায় যে শ্রমিকদের যে আন্দোলন, আজকে বিধিমালা সংশোধন হচ্ছে, এই বিধির ছোটখাটো বিষয় নিয়ে যদি আজকে রাজপথে মিটিং মিছিল থাকতো, তাহলে ওই বিধিমালার কমিটিতে বসে শক্তিশালীভাবে কথা বলা যেত, কিন্তু সেটা কিন্তু নাই। সেটা কিন্তু আমাদের শ্রমিকদের দুর্বলতা বা আমাদের শ্রমিক সংগঠনের দুর্বলতা। তেমনি ভাবে শ্রম আইন যখন সংশোধন হয় তখনও আমাদের এই দুর্বলতা থাকে, তো সেটাও আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। জি, ধন্যবাদ শোভন ভাই। শোভন ভাই আপনার কাছে আবার আসবো। আমরা একটু আশিক ভাইয়ের কাছে যেতে চাই। আশিক ভাই যদিও খুব নেটের বোধহয় সমস্যা করছে, বারবারই বিচ্ছিন্ন হচ্ছে। আশিক ভাই আপনার কাছে একটু স্পেসিফিক একটা জায়গা নিয়ে, সেটা হলো যে শ্রমবিধির যে 107-এ যেটা মজুরি সহ বাৎসরিক ছুটির যে কথাটা বলা আছে, যেটা আমরা জানি যে দুটি বিষয়, একটা হলো পূর্ববর্তী 12 মাসের হিসাবের উপর ভিত্তি করে, দুইয়ে যেটা বলা আছে অর্ধেকের বেশি আসলে সে নগদায়ন করতে পারবে না, মানে অর্ধেক পর্যন্ত নগদায়ন করতে পারবে না। দুটি ঘটনা ঘটে। এক হলো যে পূর্ববর্তী 12 মাসের যে হিসাবটা, 12 মাসের যে কর্মদিবসের হিসাবটা, সেখানে আসলে মজুরি সহ যে ছুটিগুলো ভোগ করে সেগুলো আসলে কর্মদিবস হিসেবে গণনা করা হয় না। সেই ব্যাপারে আপনাদের মানে আপনারা এবারকার প্রস্তাবনায় মানে আনতেছেন কিনা। আরেকটা হলো যে 2-এ যেটা বলা আছে যে অর্ধেকের বেশি নগদায়ন করা যায় না, অর্থাৎ নগদায়ন না হলে সেটাতে একটা সময় গিয়ে জমা হতে 40 দিনের বেশি জমাও থাকে না। তার মানে দুটি বিষয়, নগদায়ন পুরো যদি কেউ ছুটি ভোগ না করে তাহলে পুরোটাই নগদায়ন করার একটা বিষয় থাকে। আর একটা হলো যদি সে নগদায়ন না করে, ভোগও না করে, তাহলে পুরো ছুটিটা তার জমা থাকবে এবং চাকরি শেষে বা সে যেদিনই সেখান থেকে সে প্রতিষ্ঠান দিয়ে চলে যাবে, পুরো টাকাটাই সে নগদায়ন করার সুযোগ পাবে, পুরো টাকাটাই সে পাবে। এরকম বিষয় সম্পর্কে যেটা 107-1-2-এ বলা আছে, আপনাদের প্রস্তাবনা থাকছে কিনা এবারকার যে সংশোধনী, সেখানে আপনারা আসলে ভাবছেন কিনা বা আপনাদের প্রস্তাবনা থাকছে কিনা, এই বিষয়টা যদি একটু আশিক ভাই একটু বলতেন। বিষয়টা হচ্ছে 107-এর বিধির ব্যাপারে যে প্রস্তাবনা নগদায়নের বিষয়ে, এখনো পর্যন্ত নগদায়নের বিষয়ে আলোচনায় আমার যতটুকু মেমোরিতে আসতেছে সেটা হচ্ছে এটা মেজর কোনো চেঞ্জ হয়নি। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ছুটির প্রাপ্যতা নিয়ে যে সমস্ত জটিলতা, বোনাসের যেটা নিয়ে এখনো ফাইট চলতেছে,
ওই যে কম হবে না বেশি অধিক হবে না, বেসিকের অধিক, এটা নিয়ে মালিকদের চেহারা ওই দিন ক্লিয়ার হয়ে গেছে। যে আমরা যতক্ষণই আগের দিন কিন্তু ট্রাইপার্টাইট একমতই হয়েছিলাম, স্বপন ভাই তো ওদের খেয়াল আছে, কিন্তু আবার দেখলাম গতকালকের মিটিং এ তারা বলতেছে এটা মূল কমিটিতে আলোচনা করতে হবে, মানে মূল কমিটিতে আলোচনা করতে হবে, এটা গ্রুপের আলোচনা, এটা কংক্রিট করা যাবে না, এটা এইভাবে অপশন রাখে। ফলে তারা ফ্লেক্সিবল পলিসিতে আছে। 107 ধারার যে বিষয়টা আছে, এই 107 ধারা বিধির ব্যাপারে তো আমরা অনেক প্রস্তাবনায় দিছি, যে প্রস্তাবনা সবগুলাই অ্যাচিভ করা যাবে বা যাচ্ছে এরকম অবস্থা এখনো তৈরি হয় নাই। যেটা বললাম যে আসলে আমরা যেগুলো প্রস্তাবনা দিচ্ছি, যতটুকু গ্রহণ হয়েছে বা যতটুকু গ্রহণ হয়নি, এটা গত মিটিং এর মাইনাসটাও আমরা এখনো পর্যন্ত পাইনি। এখন গতকালকের মিটিং এ আলোচনার প্রেক্ষিতে হলো যে সবগুলো একত্রিত করে আমাদেরকে মাইনস দেবে, দেওয়ার পরে আমাদের একটা ফুল ফ্লেজড মিটিং হবে কমিটির, তারপরে সেই প্রস্তাবনাটা যাবে টিসিসির কাছে। তো সেইটা এই জন্য এখন মন্তব্য করা খুব কঠিন হয়ে গেছে যে 107 ধারাটা আমরা তো আমাদের যুক্তি পরামর্শ সবকিছুই দিচ্ছি, মালিকরাও দিচ্ছে, এখন এই ক্ষেত্রে অনেক যেগুলা একমত হওয়া যাচ্ছে না সেগুলা দিয়ে যা আছে তাই থাকতেছে। তো এই অবস্থায় ওইটা কোন ওর কপালে কি শেষ পর্যন্ত জুটছে, এটা কাগজ আর একবার না দেখলে মন্তব্য করা কঠিন হয়ে যাবে। যেহেতু অন্য জায়গাগুলোতে বেশি অ্যাটেনশন দিতে যে হয়তো অনেক ক্ষেত্রে সবকিছু একজনের পক্ষে, তো গতকাল মিটিং এ তো আমি একা ছিলাম, তিনজন প্রতিনিধি আমরা, তার মধ্যে একজন উপস্থিত থাকলে পরে তো আসলে সবকিছু মাথায় নিয়ে চলাও মুশকিল। তো এটা হচ্ছে আমার দুর্বলতা, আমি স্বীকার করলাম। তবে এটা যেহেতু কতগুলো আছে যে 27 ধারা বা 107 ধারা, এইসব বিষয়গুলো যতটুকু আমরা পজিটিভ জায়গায় নিয়ে আসা সম্ভব হয় সেটা তো আমরা অবশ্যই চেষ্টা করব। আর যেটা হবে না সেটার জন্য আসলে যেটা স্বপন ভাই একটু আগে বলেছেন, যে আসলে মাঠে মুভমেন্ট না থাকলে খালি টেবিল টক দিয়ে তো আর সবকিছু এনজয় করা যায় না। তো মাঠের মুভমেন্ট থাকলে টেবিল টকের স্পিডও বাড়ে। যেদিন ওই দিন যখন মিটিং হয়েছিল, আমরা অনেক ট্রেড ইউনিয়ন নেতারা ছিলাম, ন্যাশনাল সেন্টার বলেন, সেক্টরাল ফেডারেশনের অনেক নেতারা ওখানে থাকার কারণে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতে পারছিলাম, যে কথার প্রেক্ষিতে অনেক কিছু কিন্তু প্রোটেক্ট করা গেছে। জায়গাটায় আসলে আমার যেটা মনে হয়, আমি শেষ কথা যেটা বলতে চাই, যে আমরা আসলে কোনো অবস্থাতেই এই জিনিসটা স্ল্যাগ করার কোনো সুযোগ নাই। কারণ এটা হয়তো আমরা এই সপ্তাহটা, আজকে থেকে ধরেন 20 তারিখ, স্বপন ভাই খেয়াল রাখেন 20 তারিখে কিন্তু মিটিং হওয়ার সম্ভাবনা আছে, এটা ফেল করা যাবে না, কারণ আমার সেক্টরাল মুভমেন্ট আছে। শোনা যাচ্ছে আমাকে? জি জি। সেই কারণে 20 তারিখে আমি যদি অ্যাটেন্ড করতে না পারি, আমি অনলাইনে এটার আমার মতামত দেবো বলেছি, আপনাদেরকেও দিয়ে দেবো, যাতে মিটিং এ আপনারা এটা নিয়ে ফাইট করতে পারেন বা উত্থাপন করতে পারেন। কারণ আমার যদি ধর্মঘট শুরু হয়ে যায় বা কর্মবিরতি শুরু হয়ে যায়, তখন তো আমার অন্যদিকে টানাটানি লেগে যাবে। এই জন্য এটা খুব সিরিয়াস জায়গা। 20 তারিখ পর্যন্ত আপনাকে পাহারাদারির কাজটা করতেই হবে ঠিক মতো। 20 তারিখে মিটিং এর পরে পরবর্তী ধাপে আমরা টিসিসিতে চান্স পাবো, এই চান্সে বলে নিলাম আর কি, টিসিসিতে চান্স পাবো। এটা আসলে আপনারা আজকে প্রোগ্রাম করছেন, আমরা এটার ফিডব্যাকটা দিতে পারবো হয়তো নেক্সট উইকের ভিতরে, যে আসলে বিধি কতটুকু আমরা উল্লেখযোগ্যভাবে পূর্বের চেয়ে পজিটিভ জায়গায় আসতে পারলাম, কতটুকু জায়গায় আমরা এখন আসলে ঝুঁকির মধ্যে থেকে গেলাম। এটা এই মুহূর্তে কংক্রিট বলা খুব মুশকিলের ব্যাপার। জি, ধন্যবাদ আশিক ভাই। গত মিটিংটার মাইনাসটাও এখনো কমপ্লিট হয় নাই। জি জি জি, ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ। মানে এই গতকালকের মিটিং, এর আগে একটা মিটিং ছিল। জি আশিক ভাই, আপনার কাছে আবারও আলোচনা আমরা একদম শেষ মুহূর্তে আসবো, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা একটু স্বপন ভাইয়ের কাছে যদি একটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো যে আমরা যে ইন্ডিভিজুয়ালি আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল যে অভিযোগগুলো, সেগুলোর ক্ষেত্রে সাধারণত শ্রমিকরা আপনার এগুলো তদারকি করে টাইফে, এবং আপনার যেগুলো কি বলা যায় যে কালেকটিভ যে বিষয়গুলো থাকে, সেগুলো দলের কাছে চলে যায়, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে। এবং এই ক্ষেত্রে যেটা ঘটে যে আপনার
যেখানে ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়নের কোনো সদস্য বা ট্রেড ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, তাদের যদি কোনো বিষয়ে অভিযোগ উত্থাপনের বিষয় থাকে বা তাদের কোনো পাওনা দেনা নিয়ে যদি কোনো ধরনের বিষয় থাকে, তাহলে সেই বিষয়টা আসলে কার কাছে যাবে? সে অভিযোগ নিয়ে ডাইভের কাছে যাবে নাকি সে দলের কাছে যাবে? এই জায়গাটা আসলে একেবারে পরিষ্কার না। মানে এইটা কি বিধিতে পরিষ্কার নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা বা আপনারা কোনো ধরনের প্রস্তাবনা রেখেছেন কিনা যে ট্রেড ইউনিয়নের কোনো সদস্য তাদের কোনো বিষয় হলে সেটা স্পেসিফিক দলেই যাবে বা ডিপার্টমেন্ট অফ লেবারই তাদের বিষয় নিয়ে যাবে, সেখান থেকে তাদের এটা নিষ্পত্তি করবে, কিংবা এটা ডাইভে থেকে নিষ্পত্তি করবে? হিসাব অনুযায়ী তো ডিপার্টমেন্ট অফ লেবার থেকেই হওয়ার কথা। আপনাদের কোনো আসলে এই ব্যাপারে কোনো আলোচনা বা প্রস্তাবনা হয়েছে? আসলে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদেরকে যদি আপনার চাকরিচ্যুত করা হয় বা যে কোনো ধরনের আপনার তাকে টার্মিনেশন হইতে শুরু করে আপনার যে কোনো প্রক্রিয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইলে আসলে এটা তো আমরা দলে আমরা যাই এবং সেটা আনফেয়ার লেবার প্র্যাকটিস হিসাবেই আমাদের এই অভিযোগগুলি এখানে জমা হয়। যদিও এটা এখন আইনে বলা আছে আমাদের যে 30 দিনের মধ্যে এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করতে হবে, কিন্তু বাস্তবতা হইল যে গত 1 বছর আগের আপনার অভিযোগ, যেটা আরো 6 মাস আগে আপনার মালিক পক্ষের সাথে কথা বলে ফেল করছে, মানে দল ফেল করছে এটা সমাধান করতে, তখন মামলা তারা ফাইনাল করছে, মানে তারা লেবার কোর্টে মামলা করবেন, কারণ এই মামলাটা আসলে দল অফিস নিজেরাই বাদী হয়ে পরিচালক করবে। তো সেই মামলা রেডি হওয়ার পরেও আমার 8 মাস চলে গেছে, এখনো পর্যন্ত সেই মামলা ফাইল হয়নি, আমার শ্রমিকও ঝুলে আছে। আবার ইদানিং বোধহয় আপনার আইএলওর বা ইউরোপিয়ান কমিশনের একটা চাপ আসছে। এই চাপ আসার পরে দেখলাম যে গত 2-3 মাসে বা 6 মাসে যে 2-3 মাসে যে অভিযোগগুলি আসছে সেইগুলিকে এই গত 30 আপনার সেপ্টেম্বরের মধ্যে তারা অনেকগুলি সমস্যার মানে আবার সমাধান করছে। এইটা হলো নতুন ছিল, তাই যখন দলে এইগুলি নিয়ে খুব লড়ে চড়ে বসে সেটা তখন বুঝতে হবে হয়তো ইউএসএ ডিপার্টমেন্ট থেকে কোনো প্রেশার আসছে, অথবা ইউরোপিয়ান কমিশন থেকে কোনো প্রেশার আসছে, অথবা আইএলও থেকে কোনো প্রেশার আসছে, তখনই দেখা যায় যে দলের খুব দৌড়াদৌড়ি এই আনফেয়ার লেবার প্র্যাকটিসের কমপ্লেইনগুলি নিয়ে। আদারওয়াইজ এইগুলি মাসের পর মাস পড়ে থাকে এবং এগুলি নিয়ে শোভন ভাই, বিষয় তো বটেই, সেটাই ঘটে আর কি বাস্তবে, কিন্তু আমার জিজ্ঞাসার একেবারে আমার যে জায়গাটায় জিজ্ঞাসা ছিল সেটা হলো যে এইরকম ঘটনাগুলো ঘটলে এখানে কি আসলে বিধিমালায় এরকম কোনো স্পষ্টতা আছে কিনা যে এই জাতীয় ঘটনাগুলোর ক্ষেত্রে তারা দলের কাছেই যাবে, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত অর্থাৎ ট্রেড ইউনিয়নের কোনো নেতা বা কর্মকর্তা ট্রেড ইউনিয়নের কোনো সদস্য সম্পর্কিত যে কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা আসলে দলের কাছেই যাবে, দলেই এটা মানে হ্যান্ডেল করবে? বিধিমালায় আসলে এটার স্পষ্টতা আছে কিনা? অনেক সময় দেখা যায় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় আর কি, যে কার কাছে যাবে। না, এটা আমার জানা মতে, যদিও আমার 2 জন এখানে অভিজ্ঞ আছে, তারা আরো ভালো বলতে পারবে, তবুও আমার জানা মতে এটা দলের কাছে যাবে এবং দলই এটার জন্য রেসপন্সিবল। এবং এইটার ক্ষেত্রে আমি মনে করি না যে এখনো এখানে এই যেটুকু আমাদের পক্ষে এটা আছে, এই যে 30 দিনের মধ্যে সেটেলমেন্ট করা, এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে এটা আমাদের জন্য অনেক, আমাদের এইটাকে আরো নতুন করে মডিফাই করে আরো ভালো কিছু এখানে রেজাল্টের আমাদের আমি মনে করি না যে আশা করা উচিত। যেটা আছে এটার বাস্তবায়ন চাই, এটার বাস্তবায়ন হইলেই এখানে আমরা অনেক সুফলতা পেতে পারি। এটা হলো আমার জায়গা থেকে। আর যদি আমার কথা শেষ হয়, আমি শেষ দিকে একটা কথা আমার বলার আছে, আমি জানি না আমার সময় কি শেষ তো বোধ হয়। শেষ 1 মিনিটের জন্য আমি একটা কথা বলবো একটু আশিক ভাইকে, আমাদের যারা দর্শক তারাও শুনুক, সমস্যা নেই। আশিক ভাই জানে যে গতকালকের মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম না মন্ত্রণালয়ের। তো এটা হলো যে আশিক ভাইও বোধহয় ওইভাবে জানেন না যে গত করোনার পরে 9ই আগস্ট, 20শে সেপ্টেম্বর এবং লাস্ট হলো গতকালকের মিটিং, এই 3টা মিটিংয়ের একটা মিটিংয়েও আমি কোনো আমন্ত্রণ পত্র পাইনি। এবং আমন্ত্রণ পত্র না পাওয়ার পরেও আমি ওই সেকেন্ড যে মিটিংটা 20শে সেপ্টেম্বর গেছে সেই মিটিংটায় আমি হাজির হয়েছিলাম।
এবং হাজির হয়ে আমরা যৌথভাবে সেখানে ভালো আমরা মুভমেন্ট করছি। কিন্তু আসার সময় আমি কমিটির সভাপতিকে বলে আসছি, আমাদের এডিশনাল সেক্রেটারি, যে আমি কিন্তু দুইটা মিটিংয়েই আমি নোটিশ পাই নাই। তাই উনি বলল যে নোটিশ কেন যায় না এটা একটু তোমরা দেখো। কিন্তু দুঃখজনক হলো যে এমন এমন একটা মানে সময় যখন নাকি সবকিছু চূড়ান্ত করা হচ্ছে, এমন সময় মানে নোটিশ না পাওয়া বা আমন্ত্রণ না পাওয়া বা কোনো টেলিফোন না পাওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। এবং যে কারণে কালকের মিটিংটাও আমি যেতে পারিনি। আমি রাত্রে জানতে পারছি, কিন্তু আমার প্রস্তুতি ছাড়া আমি মিটিংয়ে গিয়ে কে করবো। এবং আইবিসির নেতৃবৃন্দর সাথে আলাপ হয়েছে, তারা এ বিষয়ে খুব দ্রুত মিটিং করবে এবং মিটিং করে, কারণ বিধিমালা যেহেতু একটা, এটা আমাদের সমস্ত শ্রমিকদের জন্য একটা খুব বড় বিষয়, সেখানে আসলে যদি ভূমিকা না রাখা যায়, অবদান না রাখা যায়, বা সেখানে যদি যথাসময়ে কর্তৃপক্ষ তাদের যথাযথ দায়িত্ব পালন না করেন, কারণ এটা কিন্তু কমিটি যারা নাকি রেসপন্সিবল এখানে আছেন, তাদের দায়িত্ব যে কমিটির মেম্বারদেরকে যথাসময়ে এটা ইনফর্ম করা। তো সেইটা ইনফর্ম না হওয়ার জন্য আমি কিন্তু আসলে এই মিটিংয়ে যেতে পারিনি। এখন আমার হয়তো আইবিসিতে আমরা বসবো, এবং আমরাও মনে করি যে এই বিধিমালা আসলে যদি আমরা কোনো ভালো ফলাফল পাবো বলে এখনো পর্যন্ত আমি অতটা আশাবাদী না। তো আসলে অতীত যা বলে সেই অতীত শিক্ষায় সেটাই মনে হয়। তারপরেও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমরা একসাথে সেটা আমরা লড়াই করব আমাদের ওই জায়গায়। জি শোভন ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু মানে আমরা একটু সর্বশেষ আমাদের নাসিম ভাইয়ের কাছে একটু যেতে চাই। নাসিম ভাই, যদি সবকিছু মিলিয়ে এই যে অবস্থা বিধিমালার এবং সংশোধনীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের স্বপন ভাই এবং আশিক ভাই তারা বিস্তারিত বললেন, আপনি যদি আইনের দৃষ্টি, একজন আইনজীবী হিসেবে আপনার বিস্তর যে আইনি অভিজ্ঞতা সেটার কাঠামোতে আপনি যদি মানে বলেন আর কি আবার। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে তো খুব হতাশা দিয়ে শুরু করছিলাম। বলার উদ্দেশ্য হলো এটাই ছিল যে আসলে অনেক বছর হয়ে গেল, তো আসলে দেখা যাচ্ছে যে আমরা একবারের পর প্রত্যেকবারই বাস মিস করে যাই। একবার বাস মিস করলে আবার 5 বছর লাগে সেই আরেকটা বাসের জন্য অপেক্ষা করতে। এখন এই একটা সুযোগ আর কি, এখন যদি কিছু করা যায় তাহলে হবে, নাহলে আবার দেখা যাবে যে আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক বছরের জন্য, তখন একই অবস্থা চলবে। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে পুরা বিষয়টা এই যে এই রুলস বা আইন যেটাই বলেন না কেন, এবার মুভমেন্টটাকে কিন্তু খুব একটা শক্তিশালী করতে পারতেছে না। এটা হলো মানে এইটা একটা মানে বাস্তবিক অবস্থা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা মানে বলতে যাচ্ছি যে ইউনিয়ন গঠন করাটা যেমন একটা বিষয় আছে, ইউনিয়নের কার্যক্রম চালায় যাওয়াটাও একটা বিষয় আছে, ইউনিয়নকে সাস্টেনেবল ভাবে চালায় যাওয়া, অর্থাৎ ইউনিয়নের যে শক্তিশালী অবস্থানটা দরকার, বিশেষ করে আর্থিক দিক দিয়ে যে ইউনিয়নকে শক্তিশালী হওয়া দরকার, এবং ইউনিয়নকে যে আরো ডিসিপ্লিন হওয়া দরকার, মানে ইউনিয়নকেও ডিসিপ্লিন হওয়া দরকার, এই জিনিসগুলোকেও কিন্তু আসলে মাথায় নেওয়া হচ্ছে না। কারণ ইউনিয়ন যদি আপনার আর্থিকভাবে যদি শক্তিশালী না হয় এবং যদি বাধ্যতামূলক ভাবে চাঁদার বিষয়টা না থাকে, তাহলে কিন্তু আপনার ইউনিয়ন গুলার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো কিন্তু আবারও আসতে থাকবে, এবং এই নেতিবাচক যে ভাবমূর্তি ইউনিয়ন বিরুদ্ধে ছড়ানো হচ্ছে সেটা কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং এই বিষয়গুলোকেও কিন্তু ইউনিয়নগুলোকেও ডিসিপ্লিন করার কিন্তু কোনো প্রচেষ্টা খুব একটা দেখা যাচ্ছে না, এবং এই রুলস এর মধ্যেও খুব একটা এটা নাই। বিশেষ করে আমি যেটা সবসময় বলতে চাই যে ইউনিয়নকে চলতে হবে ইউনিয়নের সদস্যদের চাঁদা দিয়ে, এবং চাঁদার পরিমাণটা কত হবে সেটা নয় একটা নির্ধারণ করার বিষয় আছে, কিন্তু বাধ্যতামূলক ভাবে সব ইউনিয়নের মেম্বারদেরকে চাঁদা দিতে হবে, এবং এটা মালিকদেরকে কাছ থেকে বেতনের সময় কেটে নিতে হবে। এরকম বিভিন্ন প্রভিশন করা যেতে পারে। যাই হোক, এগুলো এখনো বোধহয় এই আলোচনা এখনো হচ্ছে না, হওয়ার মানে এখন সম্ভাবনাও নাই। এটা হলো মানে ভিন্ন অর্থাৎ সার্বিকভাবে আশিক ভাইও যেটা বললেন, স্বপন ভাইও যেটা বললেন, বা তাদের কাছ থেকে তাদের ইয়ে থেকে বুঝতে পারলাম যে সেটা হলো আসলে আমরা যেটা আছে এখন, যা আমাদের সামনে যে দলিল দস্তাবেজ যেগুলো আছে, যে ল আছে, যে বিধিমালা আছে, সেইটাকেই মডিফাই করার চেষ্টা করা হয়েছে। কোনো মানে বিপ্লবী কোনো পরিবর্তন বা বেসিক বা মৌলিক কোনো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা এখানে খুব একটা নাই, এবং এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই দোষ ত্রুটির মধ্যেই থাকতে হবে এবং থাকবো।
এবং মানে মালিক যে স্বপন ভাই যেটা বললেন, তারপরে আশিক ভাই যেটা বললেন যে মালিকদের উপরে মানে মানে আপনি যদি এখন আমরা এত মানে ইয়ে করতেছি, দেখেন এই আলোচনা করতেছি, এই যে ওয়েবিনার বলেন বা করতেছি, মালিকরা কিন্তু আসলে খুব একটা এসব নিয়ে খুব একটা মাথা কামাইতেছে না। কারণ মালিকরা এরকম সেমিনার সিম্পোজিয়াম এগুলা কিছু করতেছে না, কারণ মালিকরা জানে যে তাদের এগুলো করার দরকার নাই। যতই আলোচনা ওয়ার্কাররা করুক না কেন, শেষ পর্যন্ত তারা তাদের হলো রাতের কাজ, এক রাতে তারা সব ঠিক করে ফেলবে। সুতরাং ওই কাজটাই তারা অপেক্ষা করতেছে, ওই কাজটা তারা করে ফেলবে, দেখা যাবে তারা তাদের মতো করে আগায় যাচ্ছে। সুতরাং সব দিক দিয়েই আমরা দুর্ভাগা, তারপরেও আশিক ভাই এবং স্বপন ভাই চেষ্টা করতেছে, দেখা যাক আমরা কত ফিরে আসতে পারি। ধন্যবাদ। জি ধন্যবাদ নাসিম ভাই। আমরা শেষ 1 মিনিটে আশিক ভাইয়ের কাছে যাব। আশিক ভাই যদি শেষ 1 মিনিটে একটু ওভারঅল একটু বলেন, সেটার মধ্যে দিয়ে আমরা স্বপন ভাইয়ের কাছে দিয়ে শেষ করবো আর কি। আশিক ভাই। কেবল চেক করলাম ইমেলে আপনার কাছে মেল যায়নি, তো নোটিশে কিন্তু আপনাকে রাখছে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে ওইটা দ্রুত চিঠি দিতে হবে। আমি টাইম লিমিট বলে দিলাম, আপনারা রাগ করেন আর দুঃখ করেন, 20 তারিখের ভিতরে, মূলত 20 তারিখে হয়তো ডেট হবে মিটিং এর, যেখানে কমিটি মিটিং হয়ে বিধির ব্যাপারে একটা খসড়া চূড়ান্ত হবে, এরপরে এটা টিসিসিতে যাবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট মিটিং, এই সময়ের ভিতরে কথা বলে পারেন, চিঠি দিয়ে পারেন, এটা ঠিক করে নিতে হবে। আমি যেটা শ্রম আইন বা বিধির ব্যাপারে বলবো, আমি এখন আগেও বলেছি, এখনো বলতেছি, শ্রমিকদেরকে অর্জন করতে গেলে শক্তির প্রয়োজন। আমি স্বপন ভাই বলেছি, স্বপন ভাইয়ের কথাটাই আমি বলি, যে যদি ইউরোপীয় ইউনিয়ন বা আইএলও বা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি যদি কোনো ব্যাপারে চাপ প্রয়োগ করে, এমনকি অনেক ক্ষেত্রে ওনাদের প্র্যাকটিসে এখন দেখছেন যে কোনোভাবে যদি বায়াস ব্রাঞ্চকে ধরেও চাপ দেওয়া যায়, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে মালিক হয়তো নতি স্বীকার করে। তার মানে কি শক্তির কাছে নত হওয়া। আসলে শ্রমিকের অর্জন তো সম্ভব শ্রমিকের শক্তি দিয়ে, অন্য কারো শক্তি দিয়ে তো শ্রমিকের অর্জন সম্ভব নয়। হয়তো কিছু টাকা পাওয়া সম্ভব হইতে পারে, কিন্তু আসলে আইনি অধিকার বলেন, রাইটস এর কথা বলেন, এগুলা সম্ভব হবে যদি শ্রমিকদের আন্দোলন বা শক্তিশালী অবস্থান, ইউনিফাইড শক্তিশালী অবস্থান থাকে। তো এই জন্য আসলে আমরা যতটুকু পারবো, সেটা হচ্ছে নাসিম ভাই বলেছেন, আমরা সম্পর্ক তিত করে, ঝগড়াঝাটি করে বা আমাদের যুক্তি বুদ্ধি দিয়ে যতটা প্রোটেক্ট করা সম্ভব সেটা আমরা হয়তো আপনার চেষ্টা করব। কিন্তু ওই যে শেষ পেরেক তো কফিনের শেষ পেরেক ঠোকা তো দায়িত্ব তো, সুযোগটা তো তাদের কাছে, আমাদের কাছে তো এই অ্যাক্সেস নাই যে কফিনের শেষ পেরেকটা ঠকবো। এটা এই জন্য এটা আসলে অনেক সময় খালি এমপ্লয়ারদের দোষ দিলে হবে না, আমাদের আমলারা তান্ত্রিক ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে আমলারাও করে, অনেক ক্ষেত্রে পলিসি মেকিং বডিতে যারা আছেন তাদেরও গুড উইশেসের ব্যাপার আছে। তাদের যদি মাথার মধ্যে না ঢোকে যে এই কাজটা করা উচিত, তাহলে পরে তারা তখন মনে করে যে এইটা বাদ দিয়ে গেলে আমার যত কমের ভিতর দিয়ে করা যায়, আমি আমার আমলে একটা করলাম, এই জায়গায় রেখে যায়। মানে গত শ্রম আইন অ্যামেন্ডমেন্টও সেইভাবে হয়েছে। তো আমার যেটা মনে হয় যে এটা বিধির পরে শ্রম আইন এসে যাবে। আমাদের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন মুভমেন্টের শক্তি, এখন যদি শ্রমিকদের ভয়েসটাকে রেজ করা যায়, তাহলে অবভিয়াসলি লেবার ল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসবে। আর কোভিড সিচুয়েশনের কারণে কনভেনশন 190 সহ অন্যান্য কনভেনশন রেটিফিকেশনের প্রশ্ন সামনে আনার সুযোগ এখন আছে। হ্যাঁ, আমরা কতদূর পারবো, পারতে হবে, না পারলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন বা প্রোটেক্ট করা, পরিবর্তন বাদ দিলাম, তাকে প্রোটেক্ট করার সুযোগটাও ক্রমাগতভাবে কমে যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ আশিক ভাই। আমরা শেষ করব। স্বপন ভাই যদি শেষ 1 মিনিট একটু সবকিছু মিলিয়ে সবার উদ্দেশ্যে একটু বলে শেষ করেন স্বপন ভাই প্লিজ। আসলে সামগ্রিকভাবে অনেক কিছু আলোচনা হয়েছে। আমি মনে করি যে এই বিধিমালা নিয়ে আজকে যে আলোচনা, এটা খুব সময় উপযোগী, আরো কিছুদিন আগে হলে ভালো হতো। তো সেটাও আমরা মনে করি যে যারা শুনছে, আমাদের এখন একটাই করণীয় আছে। আমরা মনে করি যে আমি স্কোপের উপরে সেই দায়িত্বটা আমাদের, সেটা হলো আমাদের মাদার অর্গানাইজেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আমি মনে করি যে যদি বিধিমালায় খুব খারাপ কোনো ফলাফল বয়ে আনে, তাহলে সেখানে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে এবং সেই অবস্থানে যাওয়ার দায়িত্বটা আসলে স্কোপকেই নিতে হবে। এবং আমরা সাথে অবশ্যই সক্রিয়ভাবে আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা করব বা আমরা মাঠে থাকবো। এবং আমরা মনে করি যে সকল শ্রমিক ভাই বোনেরা এই প্রোগ্রাম শুনছেন,
তাদেরকেও সবাই সক্রিয়ভাবে এই বিধিমালায় কি হচ্ছে, কি হতে যাচ্ছে, বা শ্রম আইন যখন সংশোধন হয় কি হয়, আমার ভাই বোনেরা শুধু মেশিনই চালায়, তারা কিন্তু এইদিকে আসলে দৃষ্টি দেওয়ার তাদের সময়ও নাই। তো যে কারণে যখন চাকরি যায় তখন তারা আইনের কাছে যখন আসে তখন বুঝতে পারে যে আইনে তো তার জন্য ওই প্রক্রিয়ায় কিছুই নাই, এটা কিন্তু তখন বুঝে। তো সময় মতো আসলে এটা বোঝা উচিত, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আজকের এই অনুষ্ঠান অন্য অন্য যারা শুনছেন, আমরা সবার সহযোগিতা নিয়ে আগামী দিনগুলিতে আমি মনে করি যে আমরা যে কাজেই করি না কেন, ট্রেড ইউনিয়নের যে চরিত্র, তাদের রাজপথে থাকা লাগবে, যে কোনো পরিস্থিতিতে রাজপথে থাকবে, টেবিলে কথা বলবে, ফলাফল আসবে, এবং সেই প্রত্যাশা আমাদের করতে হবে, সেই চেষ্টা আমাদের আগামী দিনে করতে হবে। সেটা যদি করতে পারি তাহলে আমরা আসলে সফল হব। এবং এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমার শ্রম আমার লড়াইয়ে সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানিয়ে, আমার দুই অতিথি এবং কনকদাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন ভাই, এবং ধন্যবাদ আশিক ভাই, এবং আমাদের সাথে যুক্ত আছেন নাসিম ভাই। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মানে সময়ের একটা অংশ আমাদেরকে দিয়েছেন। শত ব্যস্ততার মধ্যে সারাদিনই আপনারা মিটিং এর মধ্যে ছিলেন। আমি শুনেছি আশিক ভাই ছিলেন, স্বপন ভাই ছিলেন, নাসিম ভাইও, মানে আপনারা ক্লান্ত, তারপরেও এসে রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আলোচনা হয়তো এখানে শেষ করছি, কিন্তু আমরা আবারও কোনো শ্রমিকের মানে স্বার্থ রক্ষার, শ্রমিকের বিষয় নিয়ে কোনো আলোচনায় আমরা আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সেই সাথে আমরা দর্শকের কাছে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই দীর্ঘ সময় আমাদের এই আলোচনার সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে আমার শ্রম আমার লড়াই পেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন এবং আগামীতে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা আমাদের রইল। আপনাদের অনেকগুলো প্রশ্ন হয়তো নেওয়া সম্ভব হয়নি। আপনাদের প্রশ্নগুলো অধিকাংশগুলোই ছিল মূলত শ্রম আইনের বিষয় নিয়ে, কিন্তু আমরা আসলে চাইছিলাম যে আজকে শুধু শ্রম বিধির জায়গাটা নিয়ে, আসলে বিধি এবং শ্রম আইন আপনারা জানেনই যে শ্রম আইনে যেগুলো আছে সেগুলোর মধ্য থেকে বিধিতে আসলে খালি বিস্তারিত বর্ণনা বা বলার সুযোগ, আলাদা করে এখানে আইন তৈরি করার, বিধিমালার মধ্যে দিয়ে নতুন আইন সৃষ্টি করার কোনো সুযোগ নেই, আপনারা সেটা জানেনই। যাক, আগামীতে অবশ্য আইন নিয়েও কথা বলবো, আমরা বলবো এবং সেই কথাগুলো আবারও হবে। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা আমাদের পাশেই থাকবেন। আমাদের নিয়মিত যে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান আপনারা জানেন, প্রতি শনিবারেই রাত 10টায়, ঠিক আজকের এই সময়ে প্রতি শনিবারে আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান চলেন ভিন্ন ভিন্ন অতিথিদেরকে নিয়ে, যারা শ্রমিক স্বার্থ বিষয়ে সবসময় কাজ করছেন, কথা বলছেন, তাদেরকে নিয়ে। এবং এর বাইরেও বিশেষ বিশেষ প্রেক্ষাপটে আমরা বিশেষ মানে ইভেন্ট পরিচালনা করি। একইভাবে আমাদের ঠিক সেরকম কারণেই আগামী 16 অক্টোবর রাত 9টায় আমাদের একটা বিশেষ ইভেন্ট আছে, যেটা পাট শিল্পের যে ঘটনা আপনারা জানেন, রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেটার বিষয়ে একটা ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান হবে। সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, একাডেমিশিয়ান এবং পলিটিশিয়ান তিনটির সংমিশ্রণ থাকবে, এবং খুলনায় যে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত তারাও যুক্ত থাকবেন। আপনারা সেই আলোচনাটাও দেখবেন, আলোচনার সাথে থাকবেন আশা করি। এবং পরবর্তী শনিবারে যথারীতি ধারাবাহিক যে আমাদের ইভেন্ট রাত 10টায় হয় সেটাও হবে। আপনারা সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি কনক বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।